আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল্লাহ আমিনী, এফসিপিএস পার্টুটেনি সার্জারি, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সার্জারি ইউনিট 4-এ কর্মরত আছি। আহ, আজকে আমাদের মিড টার্ম সার্জারি লং ব্যাচ জুলাই 2025, এই ব্যাচের আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আমাদের আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা হচ্ছে আমাদের মিড টার্মের জন্য, জুলাই 2025-এর মিড টার্মের জন্য আমরা একটা দিক নির্দেশনা এবং হচ্ছে সাথে সাথে আমাদের হচ্ছে যারা মিড টার্ম পরীক্ষা দিয়েছে এবং সফলভাবে পাশ করে আমাদের হচ্ছে মিড টার্ম পরীক্ষা পাশ করে এটা পরবর্তী ট্রেনিং এ যুক্ত আছে, তাদের হচ্ছে আমরা মতামত বা হচ্ছে ফিলিংস এটাও আমরা আজকে শুনবো। আহ, তো মিড টার্ম পরীক্ষাটা হচ্ছে আমরা যারা বিসিপিএস এর মানে বিসিপিএস এর কোর্সের অন্তর্ভুক্ত এবং হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার ক্ষেত্রে সার্জারির তে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে মিড টার্ম পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আমাদের এফসিপিএস পার্ট অন পাশ করার পরে 2 বছর ট্রেনিং, 1 বছর হচ্ছে কোর ট্রেনিং এবং পরবর্তীতে 1 বছর পেরিফেরি, এই ট্রেনিংটা করার পরে আমাদের মিড টার্ম পরীক্ষায় বসতে হয়। তো এই পরীক্ষাটা সম্পর্কে আমরা হচ্ছে আমাদের ওভারঅল প্রিপারেশন এবং হচ্ছে এর আগে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে আমরা সবার কথাই শুনবো। তো প্রথমেই আমাদের সাথে আহ, আপনারা যারা যুক্ত আছেন আমরা একটু পরিচিত হব আগে, যে আমাদের সাথে কারা কারা মানে কে বা মানে ভাইয়া বা আপু যারা আছেন, আপনারা কোত্থেকে আছেন এবং কোত্থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং হচ্ছে আপনারা মিড টার্ম নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কি। হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে আপনাদের কাছ থেকে শুনবো। আহ, তো আমাদের সাথে যুক্ত আছেন আহ, আহ, 2311057 আশা, আহ, আপু মনে হয়, ধারণা করতেছি আপু। 2311057 এই নামে ভাইয়া বা আপু, আপুই হবে মনে হয়। আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? 2311057 আশা। আচ্ছা, আপু বা ভাইয়া মনে হয় যুক্ত নাই। আহ, চম্পক বাড়াই আহ, নামে একজন যুক্ত আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আছি। হ্যাঁ, জি। আমি ভাইয়া, আছি ফরিদপুর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট সার্জন। জি জি ভাইয়া ফরিদপুর মেডিকেলে আছেন। আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এটা আমারই নাকি? ভাইয়া আমরা একটু কিন্তু মানে একটু লাইভ কথাটা ভিডিওটা খুব স্পষ্ট আটকে শোনা যাচ্ছে যাচ্ছে। না আর কি। ভাইয়া কি সার্জারিতে আছেন না ব্রাঞ্চে বা এফসিপিএস এর কোন ইয়েতে আছেন, মানে ট্রেনিংটা আপনি কি ভাইয়া সার্জারিতে না হচ্ছে অর্থোপেডিক্স বা নিউরো সার্জারি, কোন টপিকসে আপনার পার্ট অনটা, এটা একটু যদি শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে। আহ, ভাইয়া মনে হয় সংযোগটা হারিয়ে ফেলেছেন। ডক্টর নাজিয়া নাসরিন আপু, আপু আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনি কোথায় ট্রেনিং করছেন এবং হচ্ছে আপনার মানে মিড টার্ম সম্পর্কে আপনার মানে প্ল্যানিংটা কি বা আপনি কি চাচ্ছেন আমাদের যদি একটু বলেন। ভাইয়া, আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে এখন ট্রেনিং করছি। জি আপু। আমার মিড টার্ম 2025-এর জুলাইয়ে। জি আপু। আহ, আপু আপনি মিড টার্ম নিয়ে আপনার প্ল্যানটা কি বা মিড টার্ম মানে আপনি জেনেসিসের কাছে বা আপনার মিড টার্মে আপনার টার্গেটটা কি, আপনি আহ, কিভাবে প্রিপারেশন নিতে চাচ্ছেন বা জেনেসিসের কাছে আপনার প্রিপারেশনের জন্য আপনার এক্সপেকটেশনটা কি, এটা যদি একটু বলেন। ভাইয়া, আসলে আমি তো অ্যাডমিট হলাম না, যদিও ওইরকম খুব একটা ধারণা নেই যে করতে হবে। জি আপু। জি এখন আপু। আপনার যেটা যেভাবে পড়াবেন সেটাকে ফলো করবো আর কি ভাইয়া। জি আপু। জি আপু। আহ, ঠিক আছে আপু।
হ্যাঁ, আচ্ছা। জি আপু, আমরা হচ্ছে এই পরীক্ষা সম্পর্কে টোটাল হচ্ছে পরীক্ষাটা কিভাবে হয় এবং হচ্ছে পরীক্ষাটা হচ্ছে সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, যে এটা আমাদের পরীক্ষাটা কত মার্কের হবে এবং পরীক্ষাটা আমাদের কয়দিন হবে এবং আমি টোটাল কিভাবে প্রিপারেশন নিব, আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে পুরাটাই আমরা জানবো। তো আশা করি প্রোগ্রাম আমরা পুরাটা মানে থাকলে বা দেখলে আমরা এটা জানতে পারবো। আহ এরপরে ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আহ, এরপরে আমাদের সাথে আছেন ডক্টর শফিকুল ইসলাম ভাই। ভাই আপনাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাই আপনি হচ্ছে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, ভাই কোথায় আছেন এবং হচ্ছে আপনি পরীক্ষা সম্পর্কে কি চিন্তা করছেন আমাদেরকে যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ভাইয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ট্রেনিং করতেছি। আমার ফ্যাকাল্টি হচ্ছে অর্থোপেডিক সার্জারি। আমার আসলে হচ্ছে ট্রেনিং নিয়ার টু 1.5 বছরের মতো হয়ে গেছে। মানে পেরিফেরি মেডিকেল গুলাতে আসলে তো অনেক বেশি কাজ করতে হয়। আমি লাস্ট 1 1.5 বছর যাবত পড়াশোনা করি নাই বললে হয়। করি নাই বলতে মানে আমাদের কখনো করতে হবে বা এই সুযোগটুকু কখনো হয় না। এই জন্য আমি মানে মিড টার্মে যাতে আমার একবারেই পাশ করতে পারি এই জন্য আগে থেকে ভর্তি হওয়া। আর আমি আমার আপনাদের শিডিউল বা যেভাবে পড়লে আমি একটা ভালো গাইডলাইন পেয়ে পাশ করে যাবো, মানে একবার পরীক্ষা দিব একবারই যেন পাশ করে যাই, এটাই হচ্ছে আমার একটা প্ল্যান আর কি। আহ, জি ভাইয়া। আহ, এর আপনি যেটা বলছেন ভাইয়া, এটা হচ্ছে সার্জারি ট্রেনিদের একেবারে মনের কথাটা বলছেন ভাইয়া। এটা সার্জারি যারা ট্রেনি তারা হচ্ছে আসলেই খুব সময় স্বল্পতা থাকে পড়াশোনার ক্ষেত্রে। আমরা হচ্ছে সাধারণত আহ, আমাদের ট্রেনিং এর যে কাজগুলো থাকে এগুলো নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকি। তো আলটিমেটলি আমরা ব্যস্ত থাকলেও আমরা পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যত ভালোভাবে প্রিপারেশন নিয়ে খুব দ্রুত পরীক্ষাটা ক্লিয়ার করতে পারি, আমাদের সবার টার্গেট এটা থাকে। তো আশা করছি আমাদের কিভাবে আমরা এটা আমরা প্রিপারেশন নিব পরীক্ষার জন্য এবং খুব আমরা এই প্রিপারেশনটা নিয়ে আমরা যাতে একবারেই পরীক্ষাটা খুব ভালোভাবে পরীক্ষায় বসতে পারি, হ্যাঁ সেটা আমরা কিভাবে প্রিপারেশন নিব এটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য, ডক্টর শফিকুল ইসলাম ভাই। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন আহ ডক্টর নাফি। ভাই আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে জয়েন করেছেন। আহ ভাইয়া, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি বর্তমানে কোথায় কাজ করছেন এবং মিড টার্ম সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি? ভাইয়া মিড টার্ম সম্পর্কে ওরকম কোনো আইডিয়া নাই। আমি এখন ট্রেনিং করছি বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। জি আর ভাইয়া। বেসিক্যালি তেমন কোনো আইডিয়া বলতে মানে মিড টার্ম রিটার্নে ফার্স্ট পার্টে এসবিএ হয়, সেকেন্ড পার্টে রিটার্ন আর অস কি হয়, এই বেসিক ব্যাপারগুলো জানি। বাট কোশ্চেন কিভাবে হয়, কোত্থেকে হয়, এইসব ব্যাপারে বেসিক্যালি ওরকম কোনো আইডিয়া নাই। জি ভাইয়া। জি ভাইয়া, এখন হচ্ছে আসলে আহ, এটা আমরা হচ্ছে সবাই যেটা আসলে আমি যেটা দেখলাম যে মোটামুটি সবাই আমরা পরীক্ষাটা সম্পর্কে জানতে চাচ্ছি এবং হচ্ছে এবং প্রিপারেশনটা কিভাবে হবে, মোটামুটি সবাই আমরা এটাই বললাম যে কিভাবে আমাদের নিতে হবে এটাই সবাই জানতে চাচ্ছি আর কি। তো ইনশাল্লাহ আমরা এটা সম্পর্কে জানতে পারবো। আহ ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। আহ এরপরে আমাদের সাথে আছেন ডক্টর ইমরান ভাইয়া। ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, উম, ভাইয়া আপনি কোথায় আছেন এবং কিসে ট্রেনিং করছেন এবং হচ্ছে আপনার মিড টার্ম সম্পর্কে চিন্তা ভাবনা কি আমাদের যদি একটু বলতেন। আমি ভাই হচ্ছে ওমেন্স মেডিকেল কলেজে আছি মেডিকেল অফিসার হিসাবে। আমি এমবিবিএস পাস করছি উত্তর আধুনিক থেকে, ফারজানা আপুর জুনিয়র হই। তা আমি আপুর সাথে আগেও কয়েকবার কন্ট্যাক্ট করছিলাম, সেই অনুযায়ী লং ব্যাচে ভর্তি হয়েছি। এখন আশা বলতে হচ্ছে যে একবারে যেন পাশ করতে পারি, সেই কারণেই জেনেসিসে ভর্তি হওয়া, এটাই হলো মেইন টার্গেট। আচ্ছা আচ্ছা। ভাই সার্জারিতে আছেন না? জি জি, আমার আচ্ছা। পার্ট 1 অর্থোপেডিক সার্জারিতে। পার্ট ওয়ান কিসে ভাইয়া? অর্থোপেডিক সার্জারি।
অর্থোপেডিক সার্জারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনি মানে হ্যাঁ, ফারজানা আপুর সাথে আপনি যোগাযোগ করেছেন এবং আপু আপনার পরিচিত খুব, এই জন্য আমরা খুবই গর্বিত। এবং হচ্ছে আপনি ইনশাল্লাহ আমাদের সাথে মানে সঠিক গাইডলাইনটাই পাবেন। এবং আহ, আমরা আজকে টোটাল আপনাকে একটা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আহ, তো ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। এরপরে আমাদের সাথে আছেন আহ, মোহাম্মদ তাইজুল ইসলাম খান ভাইয়া। ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাইজুল ইসলাম খান ভাইয়া, আহ, আহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, ভাইয়া মনে হয় একটু মানে শুনতে পাচ্ছেন না বা হয়তো ব্যস্ত আছেন। আচ্ছা, এরপরে ডক্টর এস আই, ডক্টর এস আই নামে একজন হচ্ছে এখানে লগ ইন করেছেন। আহ, ভাইয়া বা আপু, আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আহ আচ্ছা, ঠিক আছে। এখন আপু বা ভাইয়া মনে হয় শুনতে পাচ্ছেন না। আহ আচ্ছা, আরেকজন আছেন ডক্টর তাহমিনা আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডক্টর তাহমিনা আপু, আপু মনে হয় আমাদের শুনতে পাচ্ছেন না বা হয়তো ব্যস্ত আছেন। আচ্ছা, আমাদের এখানে আরেকজন আহ, ভাইয়া বা আপু লগ ইন করেছেন। ডিভাইস হচ্ছে শাওমি 230 53RN02I। ভাইয়া বা আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডক্টর দোলন আক্তার বা হচ্ছে আইসা ডক্টর আয়েশা সিদ্দিকা আপু, ডক্টর দোলন আক্তার বা ডক্টর আয়েশা সিদ্দিকা আপু, ডক্টর সাধন কুমার মণ্ডল। আচ্ছা, আপনি আচ্ছা, মানে আমাকে শোনা যাচ্ছে কিনা বা হচ্ছে আপনারা আছেন কিনা? হ্যাঁ, এটা একটু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু কে জি ভাইয়া, বলছিলেন? আমি ডাক্তার দোলন আক্তার। জি আপু, আমি ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আপু, আপনি কোথায় আছেন এবং এফসিপিএস হচ্ছে কোন ফ্যাকাল্টিতে আপনি পার্ট 1 পাস করেছেন এবং হচ্ছে বর্তমানে কোথায় আছেন আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমি এইচসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে রংপুর মেডিকেল কলেজে আছি, ট্রেনিং করতেছি। জি আপু, জি আপু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আপু, আপনার যদি একটু আমাদেরকে বলতেন যে মিড টার্ম সম্পর্কে আপনি কি ভাবছেন এবং হচ্ছে মিড টার্ম নিয়ে আপনার প্ল্যানিংটা কি? ভাইয়া প্ল্যানিং মানে এতদিন তো ওভাবে কিছু পড়া হয়নি আমাদের তো। আমার আগামী জুলাই মাসে যেহেতু পরীক্ষা, সেহেতু একটু মানে কোথায় থেকে পড়তে হবে, কিরকম কোশ্চেন আসে, এরকম আইডিয়া নেওয়ার জন্য এবং মানে প্রিপারেশনটা যাতে ফুলফিল হয় সেটার জন্য আর কি কোচিং এ অ্যাডমিট হওয়া আর কি, যাতে একটা গাইডলাইন পাই আমরা এখান থেকে জেনেসিস থেকে। এরকম কিছু নেই বলতে। জি জি, জি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ, আপনার আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে দেওয়ার জন্য। আহ, আসলে আমরা এখানে আজকে যারা জয়েন করেছি অনলাইন সেশনে, যাদের জন্য এই অনলাইন সেশনটা, তারা অবশ্যই হচ্ছে মিড টার্ম নিয়ে চিন্তা করছেন এবং মিড টার্ম পরীক্ষা কিভাবে দিবেন সেটা নিয়ে আপনারা প্ল্যানিং করছেন। তো অবশ্যই আপনারা হচ্ছে আহ, আহ, আপনারা মানে সবার চাইতে বা অন্যদের চাইতে অবশ্যই এগিয়ে আছেন।
আপনারা যারা আগে থেকেই মিড টার্ম নিয়ে চিন্তা করছেন বা মিড টার্ম নিয়ে চিন্তা করে আপনারা হচ্ছে জানার জন্য এই প্রোগ্রামে জয়েন করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে জয়েন করেছেন। আমাদের সাথে মনে হয় সাধন কুমার মণ্ডল আহ, ভাইয়া মনে হয় যুক্ত আছেন। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া, আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ভাইয়া, আপনি মানে মিড টার্ম নিয়ে আপনার চিন্তাটা কি, এবং হচ্ছে আপনি আহ, আপনার পরিচয়টা যদি একটু বলতেন যে কোথায় আছেন জি, এবং হ্যাঁ। আমি সাধন কুমার মন্ডল, আমি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছি এখন। আর পার্ট 1 আমি কোলোরেক্টাল সার্জারিতে দিয়েছিলাম। আর মিড টার্ম সম্পর্কে আহ, মতামত হলো, ওয়ার্ডে সাধারণত আমাদের পড়াগুলো তো বিক্ষিপ্ত ভাবে হয়। আর এই জেনেসিসে ভর্তি হওয়া মিড টার্মের জন্য পড়াটা যেন আরো কনসাইজ একটা রেগুলার ওয়েতে নিয়ে যাতে এক চান্সে পাশ করে যেতে পারি, এই জন্যই ভর্তি হওয়া আর কি। আচ্ছা, 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 ধন্যবাদ ভাইয়া। আপনার মতামতটা আমরা আহ, খুব শুনে খুব ভালো লাগলো যে আপনি আপনার পরীক্ষা এবং পরীক্ষা আপনার ব্যস্ততা ছাড়াও আপনি আপনার পরীক্ষা নিয়ে চিন্তা করছেন। এটা হচ্ছে খুবই আমাদের জন্য খুব আহ, খুব পজিটিভ একটা ব্যাপার। তো আমরা অবশ্যই এটাকে এনকারেজ করি, এবং টোটাল আজকে আমরা এইটা সম্পর্কে আমরা জানবো। আমরা মোটামুটি আমরা ভাইয়া বা আপু যারা ছিলেন বা আছেন, সবাই যে কমন একটা আপনাদের চিন্তা বা মিড টার্ম নিয়ে আপনারা যেটা ভাবছেন যে আপনারা কিভাবে হচ্ছে মিড টার্মের জন্য প্রিপারেশন নিবেন এবং পরীক্ষাটাকে সামনে রেখে আপনারা কিভাবে আগাবেন। হ্যাঁ, এটা আপনাদের হচ্ছে মূল বা হচ্ছে মানে প্রধান বা হচ্ছে আপনাদের মানে অনেকগুলো জানার বিষয়ের মধ্যে এটা হচ্ছে অন অফ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট বা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় আর কি আপনাদের। তো এটা ছাড়াও আমরা হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই আহ, আমরা যেহেতু এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তা করছি, হ্যাঁ, সেহেতু আমাদের হচ্ছে প্রিভিয়াস আমরা যারা পরীক্ষা দিয়েছেন এই মতামত বা হচ্ছে তাদের যে ফিলিংসটা, হ্যাঁ, বা হচ্ছে তারা পরীক্ষার ক্ষেত্রে কি কি অবস্ট্যাকেল তারা হচ্ছে পরীক্ষার আগে চিন্তা করেছিল যে তারা ফেস করতে পারে, এবং পরীক্ষা দেওয়ার সময় তারা হচ্ছে কি সিচুয়েশন বা হচ্ছে সময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছেন, এবং পরীক্ষা দেওয়ার পরে তাদের অনুভূতিটা কি। হ্যাঁ, তো প্রথমেই আমরা হচ্ছে আহ, আমরা আহ, জুলাই জানুয়ারি 2024-এর আমাদের যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে একজন ডক্টর ইফতেখার রসুল শিমুল ভাই, আহ, ভাই হচ্ছে আমাদের জেনেসিসের মেন্টর, এবং হচ্ছে আহ, ভাই হচ্ছে আমাদের আহ, জানুয়ারি 2024 মিড টার্ম ব্যাচের একজন পরীক্ষার্থী ছিলেন, এবং এবং ভাই হচ্ছে আমাদের জেনেসিসে আহ, প্রথম থেকেই আমাদের সাথে ক্লাস করেছেন। এবং হচ্ছে ভাইয়ের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ভাই কিন্তু জেনেসিসে অফলাইনে ক্লাস করেছেন, এবং মোটামুটি শুরু থেকেই আমরা জেনেসিসে অফলাইনে ব্যাচে আমরা পেয়েছিলাম। এবং আহ, ভাই এবং হচ্ছে অফলাইনে যারা ছিলেন তাদের মধ্যে ভাই হচ্ছে একজন। তো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে ডক্টর ইফতেখার রাসূল শিমুল ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে জানবো আহ, এইটা হচ্ছে আহ, আমাদের মিড টার্ম পরীক্ষার আমাদের মানে আমরা যে প্রেশার ম্যানেজমেন্টটা যেটা হয় আর কি, যে মিড টার্মের আগে আমাদের হচ্ছে ট্রেনিং থাকে, এবং হচ্ছে মিড টার্ম পরীক্ষার আগে আমরা ওইরকম পরীক্ষা দেওয়ার আগে কোনো ছুটি পাই না বা নির্দিষ্ট কোনো আমাদের টাইম থাকে না। আবার হচ্ছে আমাদের পরীক্ষার আগে আমাদের হচ্ছে এসবিএ বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এসএকিউ যেটা হচ্ছে পার্ট 2 রিটেন, এবং টোটাল অসপি বা অস্কি। তো আমাদের পরীক্ষাটা হয় হচ্ছে ধাপে ধাপে হয়, ফার্স্টে এসবিএ, এরপরে রিটেন, এরপর অসবি বা অস্কি। তো টোটাল যে প্রেশার ম্যানেজমেন্টটা, যে ভাই যখন মিড টার্মের আগে যখন প্রিপারেশন নেওয়া শুরু করলেন জেনেসিসের সাথে, বা এর আগে থেকে ভাইয়ের যে মিড টার্ম পরীক্ষা সম্পর্কে যে চিন্তা ধারণা বা হচ্ছে এটা প্রিপারেশন নেওয়ার যে স্ট্র্যাটেজি ছিল, ওই প্রেশারের মধ্যে ভাই কিভাবে নিজেকে খাপ খাওয়িয়ে প্রেশারটাকে অ্যাবজর্ব করে
জেনেসিসের সাথে প্রিপারেশন নিয়েছেন এবং টোটাল প্রেশারটা কিরকম মনে হয়েছে অ্যাজ এ হোল। আমরা হচ্ছে ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে এটা ভাই কিভাবে এই প্রিপারেশনটা নিয়েছেন এবং টোটাল এক্সপিরিয়েন্সটা আমরা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমিনে ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া ওয়ালাইকুম আপু আসসালাম। সবাই কেমন আছেন ভাইয়া? অনেকদিন হ্যাঁ পর দেখলাম আসলে রাজশাহী মেডিকেলে চলে আসার পরে আপনাদের সাথে মানে অফলাইনে আর যোগাযোগ করা হয় নাই। তো হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগলো আপনার সাথে আহ, আবার কথা বলতে পেরে। অনেকদিন পরে কথা হলো আর কি আপনার সাথে। জি আহ, তো ভাইয়া একটু যদি আমাদেরকে বলতেন যে এই মিড টার্ম অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা পরীক্ষা, এবং এই পরীক্ষার হচ্ছে আহ, মানে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আমাদের কিছু চ্যালেঞ্জ থাকে যে আমাদের ব্যস্ততা, এবং কিছু চ্যালেঞ্জ থাকে আমাদের এই মিড টার্মের পরীক্ষার একটা প্রিপারেশন আমাদেরকে নতুন করে নিতে হয়। আমাদের এটা পার্ট অনের মতো এটা পরীক্ষা না, শুধু হচ্ছে এসবিএ বা এমসিকিউ বা হচ্ছে টোটাল যে পরীক্ষাটা থাকে এটা পার্ট অনের মতো না আর কি। হ্যাঁ, তো এই টোটাল প্রেশারটাকে অ্যাবজর্ব করে ভাইয়া কিভাবে আপনি আসলেন এবং আপনার প্রেশার ম্যানেজমেন্টটা কিরকম ছিল এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। আসলে ভাইয়া অনেক কিছু বলে ফেলছে। আসলে ব্যাপারটা আসলে ওইরকম না। আপনারা যেরকম অবস্থায় ছিলেন আছেন এখন এই সময়টাতে ঠিক আমি জুলাই 22-24 জুলাই সেশনে পাশ করছি আর কি। তো আমি জাস্ট অক্টোবর নভেম্বরের দিকে মানে 23 অক্টোবর নভেম্বরের দিকে ঠিক এইরকম একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে ছিলাম। আমরা সবাই থাকি এরকম একটা সিচুয়েশনে সবসময়। বিশেষ করে সার্জনদের কথা বলবো, আপনারা যারা বলছেন যে রেগুলার ওটি ম্যানেজ করে অনেকে বাইরে স্যারদের সাথে অ্যাসিস্ট করেন, এটা আসলে ডে টু ডে ওয়ার্ক। এটা সবাই সবাইকেই করতে হয়। এটা লুকায় রাখার কিছু নাই যে বাইরে কাজ করতে হয়। তারপর সংসারের বিভিন্ন কাজ থাকে, এগুলো ম্যানেজ করে পড়তে বসাটা, বিশেষ করে আমাদের আপুদের কথা বলবো, তাদের ক্ষেত্রে আরো বেশি কঠিন হয়ে যায়। তো আমি যেটা ফলো করতাম আর কি শুরু থেকেই, যে আমাকে জেনেসিস 1 সপ্তাহ টাইম দিবে একটা সিস্টেম পড়ার জন্য। সবসময় মাথায় রাখবেন এই 1 সপ্তাহটা হচ্ছে আপনার ওই সিস্টেম ভালোভাবে পড়ার জন্য চূড়ান্ত সময়, ঠিক আছে? যারা পরীক্ষার্থী, মানে আপনি এইটা আবার পরে পড়বেন বা অন্য সময় পড়বেন, হ্যাঁ, এই এই জিনিসটার জন্য। ভাইয়া একটু একটু আগে একটু সরি বলে নিচ্ছি। ভাই আপনি যদি একটু যদি ক্যামেরাটা কি অন করতে পারবেন, তাহলে একটু আপনার মানে আপনিও ভাইয়া জেনেসিসের মেন্টর, একটু যদি যদি সমস্যা যদি না থাকে ভাইয়া। না না ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে আমরা একটু দেখতাম আর কি। স্লাইডও দেখাবো, আমি স্লাইডও নিয়ে আসছি। 4-5 মিনিট একটা স্লাইড দেখাবো আপনাদেরকে হুম। কিভাবে আসলে পড়াশোনা আমরা আগায় নিতে পারি। কিছুক্ষণ বলে নেই আর কি, 2-3 মিনিট একটু কথা ও, বলবো। তো আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া একটু বলে নেন, তাহলে ওইটা হ্যাঁ সমস্যা নাই। আপনি পরে মানে ওইটা মানে ক্যামেরা পরে অন করলেও হবে, আপনি ভাইয়া বলেন তাহলে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা সবসময় মনে করতাম যে আমার এখানে আরেকজন মেন্টর আজকে নাই, হায়দার। ও হচ্ছে আমার ফ্রেন্ড, কিন্তু ও হচ্ছে আমার মানে আগে এসএস করার আগে করার সুবিধা ও আমার মেন্টর হয়ে যায় আর কি। তো আমাকে সবসময় বলতো যে ফারজানা আপু আছে, উনিও বলতেন যে সবসময় যে আহ, যে সিস্টেমটা আজকে পড়ানো হচ্ছে, এই সিস্টেমটা ওই 1 সপ্তাহের মধ্যে পড়াটাই হচ্ছে চূড়ান্ত সময়। এরপরে আপনি রিভিশন দিতে পারবেন বা আপনি অনেক কিছু করতে পারবেন, বাট এই জিনিসটা যে আপনি ডিপলি পড়বেন একটা পরীক্ষার, আপনি যে একটা এফসিএস ফাইনাল পার্টের মতো একটা আদলে একটা পরীক্ষা হচ্ছে মিড টার্ম, এই পরীক্ষায় যে আপনি বসবেন, এটার জন্য যে ডেপথ অফ নলেজ দরকার সেটা এই 7 দিনে আপনাকে অর্জন করতে হবে, আপনি যেহেতু পরীক্ষার্থী। এই টাইমটা বেঁধে দেওয়ার জন্যই আপনার জেনেসিস, ঠিক আছে? আপনি তো নিজেই পড়তে পারবেন, ঠিক আছে, বই আছে, শিট আছে, সবকিছু আছে, বাজারে সবকিছু পাওয়া যায়। কিন্তু জেনেসিস আপনাকে যেটা হেল্প করবে যে আপনাকে এই টাইম শিডিউল বেঁধে দিবে, যে আপনি এই সময়ের মধ্যে আপনাকে এই পড়াটা শেষ করতে হবে। এবং আপনি যদি এই টাইম শিডিউলটা ফলো করেন, আপনার যত কষ্টই হোক না কেন, আপনি প্রতিদিন পড়তে বসবেন। টিপস নাম্বার 1, আপনাকে প্রতিদিন পড়তে বসতে হবে। আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আপনাকে পড়তে বসতে হবে। দেখবেন বেলি ল্যাবটা হইলেও ওই সপ্তাহের মধ্যে বেলি ল্যাবটা পড়া শেষ হয়ে যাবে ওই সিস্টেমে, ঠিক আছে? এভাবে যখন দেখবেন সবগুলো সিস্টেম পড়া হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে। আপনি মাথায় রাখবেন যে এটা আগের মানে আপনি আপনার জীবনের আগের যে পরীক্ষাগুলো দিয়ে আসেন সেই পরীক্ষাগুলোর মতো না। অর্ধেক কোশ্চেন আপনি কমন পাবেন টপিকস থেকে, কিছু প্রশ্ন একদম আননোন থাকবে। আপনাকে আননোন কোশ্চেনের অ্যান্সার
মোটামুটি 60% 70% অ্যাকুরেট লিখে আপনাকে পাশ করে আসতে হবে এবং সব প্রশ্ন আপনাকে টাচ করে আসতে হবে। এরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে জেনেসিসে দেবে। আপনি পরীক্ষা যদি দেন রেগুলার, দেখতে পাবেন যে আপনাকে প্রতিদিন যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলো থেকে 60% কোশ্চিন হচ্ছে একদম আউট অফ নো হেয়ার, বেরিলাভ নাও থাকতে পারে, এরকম কিছু কোশ্চিন আপনার পুট করা হবে কিন্তু এই রিটেন কোশ্চিন আপনাকে মানসিকভাবে এবং আপনার দক্ষতাটাকে বৃদ্ধি করার জন্য, পরীক্ষায় বৃদ্ধি করার জন্য। তো আমি আহ, যদি বলি প্রেশার ম্যানেজমেন্টের বিষয়টা, প্রেশার ম্যানেজমেন্ট যদি আপনি চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে আমি ভর্তি হয়েছি, ক্লাস করতেছি, ঠিক আছে, পড়বো আস্তে ধীরে, পরীক্ষার আগে পড়বো, তাইলে আপনি একটা বিগেস্ট প্রেশারে পড়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি সপ্তাহের পড়া সপ্তাহে মোটামুটি শেষ করে আগাইতে পারেন, তাহলে আশা করি আপনার পরীক্ষার আগের যে প্রেশার, যেটা বিশাল একটা প্রেশার ক্রিয়েট হয় রিভিশনের সময়, সেটা অনেকাংশেই কমে আসবে। রিগার্ডিং অসপি অ্যান্ড অস্কি, আপনি যদি এটা চিন্তা করেন যে আমি রিটেনে পাশ করার পরে তো অসপি অ্যান্ড অস্কি, যে তখন আর কি অসপি অ্যান্ড অস্কির প্রিপারেশন নিব যদি রিটেন পাশ করি, তাহলে আপনি এটা একটু ভুল ডিসিশন হবে। কারণ এইবারই আমাদের এবার পরীক্ষায় অস্কির আগে সময় ছিল মাত্র 2 দিন, রেজাল্টের পরে মাত্র 2 দিন সময় ছিল। এই 2 দিনে আমরা জাস্ট জেনেসিস এসে পরীক্ষা দিছি, আমরা কিন্তু প্রিপারেশন নিছি অনেক আগে থেকেই। আমাদের ক্লাসের মাঝখানে রিটেন ক্লাসের মাঝখানে কিন্তু অস্কির সেশন হইতো, এবং সেই সেশন গুলোতেই মূলত ডিপলি যেটা পড়া, কোনটা আসে, কিভাবে আসে, কেমনে একটা ইনস্ট্রুমেন্ট চিনতে হয়, বা একটা এক্স-রে সিটি স্ক্যান কিভাবে চিনতে হয়, আমাদের সময় ম্যামোগ্রাম আসছিল, একটা ম্যামোগ্রাম কিভাবে চিনতে হয়, কি কি প্রসিডিউর আসে, কাউন্সিলিং স্টেশন গুলোতে কেমন ভাবে স্যারদের সাথে কথা বলতে হয়, ডিল করতে হয়, এই জিনিসগুলো যখন বড় ক্লাসগুলো হয় তখন খুব সূক্ষ্মভাবে আপনাদের দেখানো সম্ভব হয়। পরীক্ষার পরে যে ক্লাসগুলো নেওয়া হয় এটা আসলে মূলত হয় আমাদের প্র্যাকটিস সেশন, এবং আহ, অনেক বড় না করে দেখা যাচ্ছে আপনাকে একটা ধারণা দেওয়া হলে সেই দিনে প্র্যাকটিস সেশন। তো আপনারা যেহেতু লং ব্যাচে আছেন, এতদিন আগে থেকে ভর্তি হয়েছেন, তো আপনাদের টার্গেটটা হচ্ছে পরীক্ষার আগে যাতে প্রেশার ফ্রি থাকতে পারেন, প্রেশার কমায় দিয়ে আপনি প্রেশার ফ্রি থেকে পরীক্ষা দিবেন, যাতে আপনি আপনার বেস্ট 100% যেটা আছে সেটা দিতে পারেন পরীক্ষার হলে, এবং খুব ভালোভাবে পাশ করে যান। ঠিক আছে, তো আপনারা অসপি এন্ড অস্কির প্রিপারেশনটাও এটা নিতে পারেন। তো এইভাবে আসলে পরীক্ষার সময় আমি মানে পরীক্ষার আগে বা পরে যেটা প্রেশার ম্যানেজমেন্টের ইস্যুটা থাকে, আপনার প্রথম কথা হলো আপনি পড়েন, রেগুলার পড়াশোনা করেন। আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আমরা বলবো যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনি একটু দেখতে থাকেন। পরীক্ষা দিবেন, পরীক্ষা অবশ্যই দিবেন। যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারেন, অন্তত সলভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন। ঠিক আছে, আপনার অনেক উপকার হবে, ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে একটু ছোট করে আপনাকে এক ধাপ করে আপনাকে মিড টার্মের সফলতার দিকে আগায় নিয়ে যাবে। তো আমি কিছু জিনিস আপনাদের জন্য গুছাই নিয়ে আসছি আসলে। আপনারা আমার যে সমস্যাগুলো আমি ফেস করতাম, যে একটা গুছানো একটা যে কি পড়তে হয়, কি বই কিনবো, আমার আই গেস অনেকে বইও কিনেন নাই। ঠিক আছে, আমার বাস্তব ধারণা থেকে আমি বলতেছি, বইও কিনেন নাই, যে আসলে আমি বুঝতেই পারি না যে বই কি কি কিনা লাগবে। ঠিক আছে, তো আমি কিছু জিনিস আপনাদের সাথে এখন একটু শেয়ার করব, বেশিক্ষণ না, 5 মিনিট। হুম। স্লাইড কি দেখা যাচ্ছে আপু? ভাইয়া, স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের প্রোগ্রামের এটা আচ্ছা, হোস্ট করে দেন রসুল ভাইকে। প্রথম কথা হলো আমাদের বিসিপিএস থেকে 2 বছরের মাথায় ট্রেনিং এর, যেহেতু 5 বছর, 2 বছর কোর ট্রেনিং এর মাথায় আমাদের সার্জারি এবং অ্যালাইডের যে পরীক্ষা সেটা হচ্ছে মিড টার্ম সার্জারি। মিড টার্ম সার্জারি নেওয়ার উদ্দেশ্য হলো যে আগে যেটা হইতো 5 বছরের জন্য আপনি আমাদের স্যাররা মজা করে বলে 5 বছরের জন্য অ্যাবসকন্ডেড হয়ে যায় একটা ট্রেনিং, 5 বছর পরে আবার ধরা পড়ে যে এই তো ছিল, এখন পরীক্ষায় বসতে হবে। এই জিনিসটা যাতে না হয়, আপনি 2 বছরের মাথায় যাতে আপনি একটা স্ট্রাকচার পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করতে পারেন ফাইনাল পার্ট পরীক্ষার জন্য, সেই জন্য মিড টার্ম পরীক্ষার আগমন। আর এবং সাব স্পেশালিটির যারা আছেন, বিশেষ করে এলাইড যে ব্রাঞ্চ গুলো, তারা যাতে একটা কোর্স সার্জারি একটা স্ট্রাকচার নলেজ নিয়ে যেতে পারেন,
ঠিক আছে, পরীক্ষা না দিলে আসলে পড়া হয় না। এই জিনিসটার উপরে বেস করেই মিড টার্ম সার্জারির আবির্ভাব আর কি। তো আমার ফিলিং শেয়ারিং এর যাবতীয় কথাবার্তা আমি কিভাবে পড়াশোনা করছি সেই জিনিসটা আমি বলে দিছি কিছুটা, এবং জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করবে সেটা আমি সবার শেষে আপনাকে বলবো, যে জেনেসিস থেকে কিভাবে কি সুযোগ আমরা পাইছিলাম বা কি সুযোগ কি জিনিস আপনাদের প্রোভাইড করা হবে, যেটার কারণে আপনার এই রাস্তাটা আরেকটু স্মুথ হবে। আসেন দেখি, প্রথমে দেখতে হবে মিড টার্ম সার্জারি যে আপনার পরীক্ষা, সেই পরীক্ষার গেটওয়েটা কিরকম। আপনার প্রথমে একটা রিটেন পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে 50টা, 50 দুগুণ 100, এবং পেপার 2-তে এসএ কিউ থাকে 100 মার্কের। এসএ কিউতে আবার 4টা পার্ট থাকে, এ বি সি ডি, প্রত্যেকটাতে আবার 5টা পার্ট থাকে, 5 5 25, এবং 4 পজিশন, এভাবে এবিসিডি করে 4 পজিশন 100। এখানে একটা জিনিস ব্যাপার বলে রাখে, আপনারা সবাই এসএসসি এসএসসি পরীক্ষার সময় যেরকম একদম ওএমআর সহ খাতায় লিখে আসছেন, বিসিপিএসসি এরকম 4টা খাতা আপনাকে প্রোভাইড করা হবে। এ সেকশনের জন্য 1 খাতা, বি সি ডি এরকম খাতা প্রোভাইড করা হবে, এবং প্রত্যেকটা খাতায় আপনার লেখা থাকে এটা এ বি সি ডি। তো এরকম 200 মার্কের পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি 120 মার্ক, ঠিক আছে, 2 পার্ট মিলে 120 মার্ক পান, তাহলে আপনি রিটেনে কোয়ালিফাই করবেন। ঠিক আছে, এখন পরের অংশ হচ্ছে অসপি অ্যান্ড অস্কি। অসপি অ্যান্ড অস্কি হচ্ছে অসপি হচ্ছে আপনার শর্ট স্টেশন, যেগুলো অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এই যেটা প্র্যাকটিক্যাল এখানে যেটা লেখা আছে, এটা হচ্ছে 10টা স্টেশন থাকবে। 10টা স্টেশনে মার্ক হচ্ছে 5 করে, 5 10 50। ঠিক আছে, ক্লিনিক্যাল ক্লাস না হবে 5, ক্লিনিক্যাল যেটা আমাদের অস্কি, ঠিক আছে, অস্কি স্টেশন থাকবে হচ্ছে 5টা, প্রত্যেকটার মার্ক 10। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পরে, অসপি হওয়ার পরে আপনাকে রেস্ট দিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা হবে। ঠিক আছে, এই 100-র মধ্যে আপনি যদি 60% ক্যারি করতে পারেন, তাহলে আপনি ফাইনালি মিড টার্ম পাস করে যাবেন। এখন আসেন, এখানে আমি দেখাইছি কখন পড়া শুরু করবেন এবং কিভাবে পড়া শুরু করবেন। কখন পড়াশোনা শুরু করবেন, এটা আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনারা যেহেতু এই এই ব্যাচটাতে ভর্তি হয়েছেন আর কি, তো আপনাদের বলতেই হবে যে আপনারা সব অনেক দের থেকে আগায় আছেন। ঠিক আছে, কারণ আপনারা একটা মানে 6 মাস আগে প্রিপারেশন না, মানে 6 7 8 মাস আগে প্রিপারেশন না শুরু করছেন। ঠিক আছে, তো এখন থেকে আপনি যদি একটু একটু করে আগায় যান, তাহলে দেখবেন যে আপনার অনেকটা ইজি হচ্ছে সামনে দিয়ে। এবং এখন আসেন যে কিভাবে পড়বেন। ঠিক আছে, দেখেন আমার এখানে রিডিং ম্যাটেরিয়াল গুলো লিখে রাখছি। ঠিক আছে, প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট কিছু না পড়লেও যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেলি ল্যাবের 28th এডিশন, আমরা যেটা পড়ছিলাম। ঠিক আছে, জেনেসিস এর আমাদের একটা বই আছে, জেনেসিস সার্জনস বুক, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অফ সার্জারির জন্য। ঠিক আছে, এটা রিটেনের অনেক হেল্প করে। আমরা যখন প্রিন্সিপাল অফ সার্জারি দেখাই দেবো আপনাদেরকে, তখন দেখবেন যে অনেক কোশ্চেনের অ্যান্সার গুলো এই বইতে গুছানো আছে। ঠিক আছে, এছাড়াও লাগবে ডিকোডিং সার্জারি, জিসি পালের লং কেস, জিসি পালের শর্ট কেস, এবং জেনেসিসের অস্কি এক্সামের যে বইটা আছে সেটা। আর যেটা আপনাদের সবচেয়ে বেশি লাগবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিড টার্মের। এই কোশ্চেন গুলো কোথায় পাবেন? এই কোশ্চেন গুলো আমাদের জেনেসিসের একটা কোশ্চেন ব্যাংক আছে, এখানে পাবেন। আর যদি শুধু মিড টার্মের কোশ্চেন তুলতে চান, তাহলে বিসিপিএস এ যোগাযোগ করবেন। ওদের লাইব্রেরিতে, যেটা ওদের 4th ব্লক না এ এ বি ব্লকের হচ্ছে, আমার তালাটা মনে নাই, লাইব্রেরিতে ওদেরকে বললে ওরা ফটোকপি করে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, প্রিভিয়াস এর যতগুলো মিড টার্মের কোশ্চেন, এগুলো কিন্তু কোশ্চেন সব পাওয়া যায়। হ্যাঁ, আপনার এসএ কিউ কোশ্চেন পাবেন, এসবিএ কোশ্চেন দিবে না। ঠিক আছে, এখন পড়বেন কিভাবে? এতগুলা বই, এতগুলা সিস্টেম আছে বেরিয়ে যাবে, পড়বেন কিভাবে? ধরেন আপনি আজকে জেনিটোইউরিনারি সার্জারি পড়বেন, বা কোলোরেক্টাল সার্জারি পড়বেন, বা আপার জিআই সার্জারি পড়বেন। তাইলে আপনার আজকে আপনার মেন্টর ধরেন ক্লাস নিচ্ছে, 4 5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আপনাকে বলে দিল এই জিনিসগুলো বেলি ল্যাব থেকে পড়তে হবে। আপনি করবেন কি? আপনার মেন্টর যা পড়াইছে বেলি ল্যাব থেকে, সেই সিস্টেমের প্রত্যেকটা চ্যাপ্টার যতটুকু দাগাই দিছে, বা আপনার যতটুকু মনে হয় ইম্পর্টেন্ট, বা পারলে পুরোটাই আপনি রিডিং দিয়ে নেবেন। ঠিক আছে, না পারলে দাগানো অংশগুলো রিডিং দিবেন। রিডিং দিয়ে এই রিলেটেড যে বইগুলো জড়িত, যেমন আপনি যদি কোলোরেক্টাল সার্জারি পড়েন, তাহলে আপনার জিসি পালের লং কেস থেকে কোলোরেক্টাল সার্জারি, যেমন সিএ রেকটাম, তারপর হচ্ছে সিএসি কাম, তারপর সিএ লেফট কোলন, এই টপিকগুলো লং কেসের বইতে যে কোশ্চেন গুলো আছে সে পড়ে ফেলতে হবে। প্লাস ডিকোডিং সার্জারিতে কিছু অসপি এন্ড অস্কি স্টেশন আছে,
ঠিক আছে, এই স্টেশন গুলো পড়ে ফেলবে। কিছু কিছু জিনিস আবার নাই, অন্য জায়গায় পাবেন না, শুধু ডিকোডিং সার্জারিতেই আছে। এই জিনিসগুলো পড়ে ফেলবেন। এগুলো পড়ার পরে আপনি এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বসেন। আপনি কোলোরেক্টাল সার্জারি রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো দাগায় ফেলেন। ঠিক আছে, কোশ্চেন গুলো দাগায় ফেলে এবং কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করেন। দেখবেন আপনার 60 to 70% প্রিপারেশন হয়ে গেছে। এবং লাস্টে পরীক্ষার দিন, যেদিন আপনার পরীক্ষা হবে, রবিবার বা সোমবার যেদিন পরীক্ষা হবে, সেদিন আপনি সকাল থেকে রিভিশন দেন, রিভিশন দিয়ে পরীক্ষা দিতে বসেন। দেখবেন আপনার পড়াটা অনেক স্মুথ হবে। আপনি যখন এতগুলো জিনিস পড়ে আপনি আবার বইয়ে গুছাই নেবেন, তখন দেখবেন আপনি ফাইনালি যখন রিভিশন দিতে যাচ্ছেন জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসেন আমাদের জেনেসিস আমাদের কিভাবে হেল্প করছিল বা আপনাদের কিভাবে হেল্প করবে। প্রথমে হচ্ছে আপনাদের উইকলি একটা এক্সাম থাকবে, লেকচার এবং কোশ্চিন সলভ থাকবে। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সলভের একটা সেশন নিছি অলরেডি, আবার নেওয়া হবে। আপনাদের যদি আপনারা কোয়ারি থাকে আপনাদের আবার নেওয়া হবে। এবং অসপি অ্যান্ড অস্কি সেশন কিন্তু আলাদাভাবে নেওয়া হয় এখানে। হ্যাঁ, রিটেনের আগেই আপনাদের এই লং ক্লাসের মধ্যেই প্রত্যেকটা অসপি অস্কি এর যে টপিক ভাগ করা থাকে, অসপির কিছু ক্লাস অস্কির কিছু ক্লাস আপনাদের দেওয়া থাকে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পড়াশোনা রিলেটেড যাবতীয় সমস্যা আপনারা ওখানে দিবেন। আমাদের মেন্টরস প্যানেল তাদের সাধ্য মতো, আমাদের একটা চৌকস মেন্টর প্যানেল আছে এখানে। আমিও তাদের হাত ধরেই পাশ করে আসছি, ইনশাল্লাহ আপনারাও পাশ করবেন এবং আমাদের মেন্টরস প্যানেলে যুক্ত হবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। তো সেই গ্রুপটাতে আমরা সবাই কোশ্চেন অ্যাক্টিভ থাকি, আপনারা কোশ্চেন করবেন, কেউ না কেউ আপনাকে দেখবেন যে আপনার অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। তো ট্রেন মেন্টরস উইথ ভার্সেটাইল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা মিড টার্ম গত সেশনে পাশ করে গেছেন সেই ভাইয়া পুরা আছেন। ঠিক আছে, তো এখানে এটা বলার কোনো প্রশ্ন রাখে না। এবং আমাদের এখানে রিটেনের পরে একটা সেশন হয় ম্যাজিক্যাল অস্কি সেশন। অস্কি স্টেশন গুলোতে আপনাদের যখন অস্কি ক্লাস হবে তখন আপনাদের আমি দেখাই দেবো আসলে অস্কি গুলো কিভাবে পারফর্ম করতে হয়। তো এরকম শিখাই দেওয়ার পরে আপনাদের মানে যারা পরীক্ষার্থী তাদেরকেই মুখোমুখি বসায় দেওয়া হবে। একজন এক্সামিনার হবেন, একজন এক্সামিনি হবেন, আবার ঘন্টা পড়ার পরে উল্টা হয়ে যাবে। একজন এক্সামিনি হবেন, একজন এক্সামিনার হবেন, একে অপরকে মার্কিং করবেন। একদম রিয়াল এক্সামিনেশন, একটা রিয়াল এক্সাম, একটা টেস্ট একটা আপনাদেরকে দেওয়া হবে পরীক্ষার আগে। এবং আমাদের এখানে যখন লেকচার শিট দরকার হয়, মেইনলি আমরা বেলি লাভকেই ফলো করি, সবসময় বেলি লাভ বেস পড়াশোনা করা ট্রাই করি। যদি কোনো এক্সট্রা জিনিস বিভিন্ন টেক্সট বই থেকে আপনাদের জানানোর প্রয়োজন হয় বা দেওয়ার দরকার হয়, তো সেটা আমরা আপনাদেরকে লেকচার শিট আমরা প্রোভাইড করবো আমাদের জেনেসিস থেকে। এ হলো যাবতীয় আমাদের দিক আর কি, আমরা কিভাবে প্রিপারেশন দিব। তো আমি যেটা পার্সোনালি বলি যে আমি এই আপনার যখনই আপনি পড়বেন পড়াগুলো আপনি এই বইগুলো দেখে গুছাই নেবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে শেষের দিকে এসে আপনি একটা পড়বেন, অন্য বইগুলো পড়বেন, তাহলে আপনার জন্য খুব ক্লামজি হয়ে যায় ব্যাপারটা। এবং আপনারা রেগুলারলি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন এবং রেগুলার ক্লাসগুলো করার ট্রাই করবেন, যেহেতু আপনারা আগে থেকে আপনার প্রিপারেশনটা শুরু করছেন। তো অনেকক্ষণ কথা বলে ফেললাম আর কি। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমিনী ভাইয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইফতেখার রসুল শিমুল ভাইয়া। আপনাকে অ্যাজ এ সামারি, অ্যাজ এ হোল আপনার পুরা মার্ক ডিস্ট্রিবিউশন এবং সাথে টোটাল প্রিপারেশনটা কিভাবে আপনি নিছিলেন এবং আপনার সেই সময়ের আমাদের জেনেসিস সাথে আপনার যে জার্নিটা ছিল সেইটা হচ্ছে অ্যাজ এ হোল সামারাইজ করার জন্য। তো ভাইয়ার কাছে আমি হচ্ছে সংক্ষেপে এক লাইনে শুনতে চাচ্ছিলাম যে আমার রিটেন যে পরীক্ষাটা হয়, রিটেন পরীক্ষায় মানে আমার অসপি বা অস্কি পরীক্ষায় বসার ক্রাইটেরিয়াটা কি? আমি কি রিটেন পরীক্ষায় পাশ করার পরে আমি অসপি বা অস্কিতে বসতে পারবো, নাকি হচ্ছে আমার আমি হচ্ছে রিটেন পরীক্ষার রেজাল্টটা পরে দেয়, নাকি হচ্ছে আমার আমি হচ্ছে অসপি অস্কিতে বসার পরে আমার পাশ ফেল আসবে? এটা সম্পর্কে যদি একটু বলতেন যে আমার আমাদের বিসিপিএস এর যে এক্সাম গুলো আমাদের পার্ট স্টেপ বাই স্টেপ পাস হয়। রিটেনে আপনি কোয়ালিফাই করার পরই আপনাকে অসপিতে বা অস্কিতে বসতে সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, এটা আচ্ছা আসলে বিএসএম এর পরীক্ষাগুলো এরকম ভাবে হয় না। বিএসএম এর পরীক্ষাগুলো হয় যে একটা প্যাকেজ পরীক্ষা হয়, প্যাকেজ পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হয়। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ পরীক্ষা, আপনি রিটেন কোয়ালিফাই করলেই আপনাকে অসপি এন্ড অস্কি বসতে দেওয়া হবে আর কি।
আচ্ছা আচ্ছা, তার মানে ভাই যেটা বললেন যে আমাকে রিটেনের প্রিপারেশনটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং রিটেনের পরীক্ষার উপরে আমাকে খুবই ভালোভাবে এমফেসিস দিতে হবে, যাতে আমি রিটেন পরীক্ষায় না পাশ করলে কিন্তু আমি অসপি বা অস্কি পরীক্ষায় আমি বসতে পারছি না। কাজেই রিটেন পরীক্ষাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এবং রিটেন পরীক্ষার হচ্ছে যেটা ইফতেখার রাসূল ভাই বললেন যে আহ, এই এটাতে হচ্ছে 100 মার্কের একটা পরীক্ষা এবং এটাতে সময় কিন্তু 3 ঘন্টা। হ্যাঁ, কিন্তু আপনার প্রচুর কোশ্চেন এখানে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখানে টোটাল অ্যাজ এ গ্রুপ 4টা গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপে 5টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে আবার সাব কোশ্চেন থাকবে। তো টোটাল দেখা যায় যে প্রায় 60 বা 65 বা এরও বেশি কোশ্চেন আসলে চলে আসে। তো কাজেই রিটেন পরীক্ষাটা খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে এবং সাথে সাথে যে আমাদের এসবিএ পরীক্ষা আছে এবং সাথে এসএকিউ পরীক্ষা আছে, দুইটা কিন্তু আলাদা দিনে হবে। হ্যাঁ, এসবিএটা হচ্ছে আলাদা দিনে হবে এবং এসএকিউটা আমার আলাদা দিনে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিস্তারিত আমরা সামনে আরো জানবো যে আমাদের পরীক্ষাটা কি হবে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে আমরা জানবো আহ, আমাদের জেনেসিসের আহ, খুবই প্রিয় একজন মেন্টর ডক্টর মহসিন তনয় নূহ ভাইয়ের কাছে। ভাই হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি। তো ভাইয়ের কাছে আমি অ্যাজ এ হোল একটু জানতে চাচ্ছি যে মিড টার্মের প্রিপারেশনটা আমি কিভাবে নিব, এবং সেই সাথে আমার একটা স্পেসিফিক জানতে চাওয়া আছে যে এইটা মানে আহ, এই মিড টার্মের ক্ষেত্রে আমার যে প্রিপারেশনটা নিচ্ছি, হ্যাঁ, এই প্রিপারেশনটার আমার সিলেবাসটা কি। হ্যাঁ, এই মিড টার্ম পরীক্ষার জন্য আমার সিলেবাস কি এবং আমি কি বই ফলো করতে পারি এবং কি বই দেখতে পারি, এবং মিড টার্মের জন্য কোনো গাইড বই বা আদার্স কোনো কিছুর দরকার আছে কিনা, এবং জেনেসিসে আমাকে সর্বোপরি সিলেবাসটাকে আমার সামারাইজ করার জন্য কিভাবে হেল্প করবে। তাহলে স্পেসিফিক এটা জানতে চাও, আর অ্যাজ এ হোল ভাই আমাদেরকে একটু মিড টার্ম সম্পর্কে একটু বলবেন। তো ডক্টর মহসিন তনয় নূহ ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি এরপর। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর মহসিন তনয় নূহ। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনি, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি ইউনিট 1 এর আন্ডারে। তো ইফতেখার ভাই অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন, স্লাইড বানিয়ে আনলেন, পুরা জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে গ্রস করে বলে দিলেন কি কি পড়তে হবে আর কেমনে করে মার্ক ডিস্ট্রিবিউশন আসে। তখন আপনাদের খেয়াল করবেন রিডিং ম্যাটেরিয়াল ভাই অনেক সুন্দর করে দিয়ে দিয়েছেন যে একদম কি কি বই পড়া উচিত। পড়া উচিত আমি বলছি এই কারণে, কারণ আমরা সবাই আসলে সার্জন, পড়ালেখা করার আসলে টাইম আমরা খুবই কম পাই। যেটা স্যার বলে আসা ওটিতে অ্যাসিস্ট করতে, আমরা আসলে কখন পড়বো আর কখন ইয়ে করবো। তো আমি অনেক স্টুডেন্টের কাছে কোশ্চেন পাই যে ভাই এত বই তো পড়তে পারছি না, বা কোনখান থেকে কি পড়বো, বা আদৌ সিলেবাসটা কি আমি তো আসলে বুঝতে পারছি না, খালি ওটি অ্যাসিস্ট আর খালি ক্লিনিক্যাল কেস দেখেই যাচ্ছি। তো এই ক্ষেত্রে যখন এই প্রশ্নটা পাই যে পড়ার সময় না, আমি তাহলে বইগুলো যদি র্যাঙ্কিং বলি যে কোন বইটা সবার আগে পড়বেন, সবাই হয়তো আইডিয়াটা জানেন অ্যাকচুয়ালি। র্যাঙ্ক 1 যে এই বইটা না পড়লেই নয়, আর কিছু না পড়েন, সেটা হচ্ছে বেইলি অ্যান্ড লাভ 28 এডিশন। এই বইটা যদি মিড টার্ম পাস করতে চান, এই বইটা অতুলনীয়। এই বইটা আপনি যদি ভাবছেন যে পার্ট 1-এ যেমনে পড়েছিলেন অমনে করে পড়লেই হবে, আসলে কথাটা ভুল। পার্ট 1-এ আমরা খালি চার্ট গুলো পড়েছিলাম আর হচ্ছে যে হালকা পাতলা কোশ্চেন যেখান থেকে আসে, এইখানে কোশ্চেন কিন্তু পুরোটাই বেইলি লাভ থেকে আসে। তো র্যাঙ্ক 1-এ আমি বলবো বেইলি লাভ। স্পেশালি আমাদের যে মিড টার্মে যে ইফতিখার ভাই যে প্রেজেন্টেশন বললেন যে রিটেন হয় আমাদের 2 দিনে, একদিনে খালি সিঙ্গেল বেস্ট অ্যান্সার দেয় 5টা চয়েস, একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। আর পেপার 2 যেটা দ্বিতীয় দিনে যে পরীক্ষা, এটা পিওরলি রিটেন, একদম পুরো সেই প্রফের যে গদ বাঁধা রিটেন, যেটা আপনার প্রফের পরে এখনো ফেস করেননি। কারণ পার্ট 1 শুধু হচ্ছে গিয়ে যে এসবি আর এমসিকিউ ছিল। তো সেই মিড টার্ম রিটেনে একদম গদ বাঁধা 3 ঘন্টা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, সেটা পেপার 2 দ্বিতীয় দিনে যে পরীক্ষাটা হয়। প্রথম দিনের যে পরীক্ষা সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এর জন্য বেইলি লাভ না পড়ে কেউ পাশ করেছে এটা বলা মানে কেউ বলতে পারবে না। হয়তো অনেকে পার্ট 1-এর সময়ই পুরা বেইলি লাভ ঠাডা মুখস্থ করেছিলেন, তাদের জন্য হেল্প হয়েছে,
কিন্তু বেলিলাভের পরে আসলে কিছু নাই। যদি বেলিলাভটা আপনি বলতে পারেন আমার বেলিলাভটা হচ্ছে অন্তরে মুখস্থ আছে, তখন আপনি দ্বিতীয় বইতে যান, সেটা আমি আসছি। তাহলে র্যাঙ্কিং নাম্বার 2, দ্বিতীয় বই কি পড়বো? আবার একই কথায় ঘুরে ফিরে র্যাঙ্কিং নাম্বার 2তেও থাকবে বেলিলাভ। বেলিলাভের পুরাটা জায়গা থেকে কোশ্চেন আসে এবং কিছু কিছু চ্যাপ্টার ইজ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। পুরো বেলিলাভ 1600-1700 পৃষ্ঠা, প্রথম যেই 300 পৃষ্ঠা আছে একদম ফার্স্ট পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 300, দ্যাটস লাইক অ্যাবাউট 15% অফ দ্য বুক। প্রথম 15% থেকে কোশ্চেন আসে 40 থেকে 50%, ভ্যারি করে, কোনো কোনো দিন 30, কোনো কোনো সেশনে 40% এরকম কোশ্চেন আসে। তাহলে র্যাঙ্ক 2 যদি বলি, বেলিলাভের প্রথম 300 পৃষ্ঠা 2 বার পড়বেন, পুরা বই যদি একবার পড়ে এরপরে প্রথম 300 পৃষ্ঠা আবার পড়বেন। এই হলো র্যাঙ্ক 2 বেলিলাভ। কারণটা কি? কারণ সেই একই ঘুরে ফিরে ওই যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার পেপার 1, যেটা প্রথম দিন পরীক্ষা, মানে প্রথম দিন পরীক্ষা দিয়ে যাচ্ছেন আপনি, 2 বছর ট্রেনিং করে প্রথম দিন পরীক্ষা দিয়ে গিয়ে দেখলেন যে পুরা পরীক্ষা সব বেলিলাভ থেকে আসছে। এই পরীক্ষা যদি খারাপ হয় প্রথম দিনের পরীক্ষা, দ্বিতীয় দিনে কি দিবেন, আর হচ্ছে যে অস্কে কি দিবেন। তাহলে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 বেলিলাভ। আপনি প্রথম দিন পরীক্ষা দিয়ে গেলেন SBA, দ্বিতীয় দিন যে পরীক্ষা সিঙ্গেল বেস অ্যান্সার পার করে এসেছেন, এবার শর্ট অ্যান্সার কোয়েশ্চেন SAQ, যেটা একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের ভিতরে কিছু স্টেম থাকে, অর্থাৎ একটা সিনারিও দিবে, পেশেন্ট প্রেজেন্স উইথ মার্ফি সাইন পজিটিভ, আর জন্ডিস, আপনার হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু, অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, এরকম 3টা ছোটখাটো সিনারিও দিয়ে করে থাকে। এগুলো সিঙ্গেল বেসড অ্যান্সার। সিঙ্গেল বেস অ্যান্সারের ক্ষেত্রে কি বই পড়বেন, এই প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তো পেপার 2 এর জন্য আপনারা প্রথমে এই যে 2 বছর ট্রেনিং করেছেন, এই 2 বছর ট্রেনিং হলো অতুলনীয়। যেই মানুষ নাকি 2 বছর ট্রেনিং করেনি, কিন্তু 2 বছর ধরে বাসার বাইরে বের হয়নি, খালি বেলিলাভ করে গিয়েছে, সে পেপার 1 পাস করে আসবে, পেপার 2 তে গিয়ে সে একটু কট খাবে। তো 2 বছর ট্রেনিং আপনার ওয়ার্ডে যে রুগী দেখেছেন, দেখেছেন, এইগুলো অতুলনীয়। এর সাথে সাবসিডিয়ারি হিসাবে থাকবে আপনাদের পাশে জেনেসিস। প্রত্যেকটা ক্লাসের সময় বলে দিবে যে এইটা কিন্তু SAQ থেকে আসে, এমনে করে আসে, এই ডায়াগনোসিসটা পড়ে যাবেন। এই ডায়াগনোসিসটা পড়ে যাবেন না, টাইম দেওয়ার দরকার নাই। আপনাকে জীবনে কোনোদিন একটা অর্থোপেডিকের কোয়েশ্চেনে আপনাকে হচ্ছে গিয়ে যে একটা সিনারিও দিয়ে জিজ্ঞেস করবে না ডায়াগনোসিস হচ্ছে গিয়ে যে অসগুড স্ল্যাটার সিনড্রোম বা এরকম কিছু জিজ্ঞেস করবেন, খালি কমন গুলা, কার্পাল টানেল সিনড্রোম। তো কি পড়বেন আর কি পড়বেন না, এইটাই জেনেসিস আপনাকে হেল্প করবে, সেটাও কিন্তু বেলিলাভ ভিত্তিক। তাহলে ঘুরে ফিরে যদি আমি এবার যদি 3 নম্বর র্যাঙ্কিং এ বলি, 3 নম্বর র্যাঙ্কিং ও বেলিলাভ। যখন নাকি একটা টপিক পড়বেন, হয়তো বেলিলাভে সুন্দর করে ডায়াগনোসিস, দেন ইনভেস্টিগেশন, দেন ম্যানেজমেন্ট, দেন ট্রিটমেন্ট, দেন মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল এমনি করে দেয়া নাই, সেই ক্ষেত্রে আপনাদের সহায়তা নিতে হবে জেনেসিসের, তাহলে আপনাদের আসলে পড়াটা এটা কমপ্লিট হবে। তাহলে দ্বিতীয় দিন পরীক্ষা দিতে গেলেন, দ্বিতীয় দিন পরীক্ষা আপনার শেষ, রিটেন শেষ, হাত ব্যথা করছে, বসে থাকলেন, রেজাল্ট দিল। 3 দিন 4 দিন যাই লাগুক, রেজাল্ট দিল, রেজাল্ট দেখলে আপনি পাস, পেপার 1 পেপার 2 মিলিয়ে আপনি পাস করেছেন। এইবার আপনার নেক্সট পরীক্ষা 3 নম্বর দিনের পরীক্ষা, পরীক্ষা মোট 3 দিনে হয়। 3 নম্বর দিনের পরীক্ষা OSPI প্লাস OSCE, P ফর প্র্যাকটিক্যাল, C ফর ক্লিনিক্যাল, P প্লাস কি। এই OSCE প্লাস OSCE-তে বেলিলাভের একটু মানে কি বলবো ডেফিসিট আছে। এই OSPI বা OSCE পড়তে হলে আপনাদের যদি র্যাঙ্কিং করি, আবার OSPI প্লাস র্যাঙ্কিং করা শেষ আমার 1 2 3 বেলিলাভ বেলিলাভ বেলিলাভ, 4 নম্বর র্যাঙ্কিং OSPI প্লাস OSCE-র জন্য আপনাদের পড়তে হবে 2টা বই। 2টা বলি একটা থেকে আরেকটা নন সুপেরিয়র টু ইচ আদার, দুইটাই স্টুডেন্টরা বলে ইকুয়ালি গুড। একটা হচ্ছে জেনেসিসের যেই ফেজ এ যে OSCE বইটা আছে, আপনি জেনেসিসের সেন্টারে আসলেই পাবেন, ওইটা চিকন একটা বই, ভেরি হেল্পফুল। ওটা প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা একটা কথা বাদ দিবেন না। ওখান থেকে কোশ্চেন হুবহু কমন না আসলেও ওই টপিকগুলো থেকে কোশ্চেন ঘুরিয়ে পেয়েছে বারবার আসে, এটা বলা ঠিক হবে না, কিন্তু আমি অনেক স্যারদের টেবিলে ওটা দেখতে পেয়েছি। তো এই বইটাতে আপনারা করবেন, কিন্তু স্যাররা ওখান থেকে কোশ্চেন করে না, কারণ একটা কোশ্চেন কমন পড়ে না, কিন্তু ওটা জাস্ট আপনাদেরকে একটা গ্রস আইডিয়া দেওয়ার জন্য যে আপনাদের কোথায় কোথায় আপনাদের ডেফিসিটটা আছে। কোশ্চেন দেখলে বুঝতে পারি এটা তো আমি জানি না, এই টপিকটা আমি পারি না, তবে এই এক্সরে, এই ইমেজিং, এই ডাটা ইন্টারপ্রেশন আমি জীবন দেখিও নাই, এবিজি দিল, আপনি যদি বলেন যে আমি জীবন দেখি না, এর আপনাকে একটা ফাউন্ডেশন বিল্ড করবে।
আর এর সাথে যেমন বই নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে যে খুরশিদ স্যারের ডিকোডিং। খুরশিদ ডিকোডিং পুরোটা জীবনেও পড়বেন না, আমি বারবার বলছি বেদিলা পুরোটা পড়া অ্যালাউড, খুরশিদ ডিকোডিং বইটা পুরোটা পড়া অ্যালাউড না। পুরোটা পড়তে গেলে আপনি হাবুডুবু খাবেন অথই সমুদ্রে। এখানে কিছু স্পেসিফিক জিনিস পড়তে হবে যেটা না পড়লে নয়, অসপি প্লাস অস্কি পাস করার জন্য। সেইটা কি কি সেটাও আবার আপনার সহায়তা করবে জেনেসিস মেন্টর, বলে দিবে এটা পড়বেন, বাকিটুকু দরকার নাই, দরকার নাই। যখন নাকি দেখবেন খুরশিদ স্যারের বইটাতে বাকিটুকু দরকার নাই, দরকার নাই, দেখবেন এত মোটা বই দরকার নাই কাটতে কাটতে আবার সেটাও ছোট হয়ে গেছে, চিকন, ওই একই। খুরশিদ স্যারের বইটা পড়বেন, র্যাঙ্ক নাম্বার 5, বাট ভেরি ইম্পর্টেন্ট ফর অসপি এন্ড অস্কি, র্যাঙ্ক নাম্বার 1-এও কেউ কেউ বলে, যদি শুধু অসপিতে ধরেন। এই হলো হচ্ছে গিয়ে যে আমাদের পুরো এন্টায়ার সিলেবাস এবং সিলেবাসে কি পড়তে হবে। এরপরে আপনার যদি নাকি আরো রিডিং ম্যাটেরিয়াল লাগে, অবশ্যই আপনি তো জীবনে ওই জিসি পালে শর্ট কেস লং কেস আছে, ওইগুলা থেকে আপনি যে পড়লে আপনার জ্ঞান আরো বৃদ্ধি পাবে, আপনি আরো হচ্ছে গিয়ে যে এসিকিউ বেটার আপনি করতে পারবেন। কিন্তু অনুগ্রহ করে বেলি লাভ ছাড়া পরীক্ষায় আপনি 2 বছর ট্রেনিং কেন 20 বছর ট্রেনিং করে গেল, কোশ্চেন হুবহু যখন বেলি লাভে তুলে দিবে, এবং এমনও দেয় বেলি লাভের 1 পৃষ্ঠার 1 ছকের একটা অপশন দেয়, আর অন্য পৃষ্ঠার ছকের 4টা অপশন দেয়, উইচ ওয়ান ইজ কারেক্ট। এই তো আপনার মাথা খেয়ে গেল, ফার্স্টেই তো বেলি লাভের ছকে দেখছি। আর ছকে কিন্তু এক জায়গায় নাই, একটা অপশন 1 পৃষ্ঠায় আর বাকি 4টা অপশন ঠিক আছে পাশের পৃষ্ঠায়। তো বেলি লাভ আয়ত্তে থাকলে আপনাদের মোটামুটি পাস নিশ্চিত। তো এই ছিল আমাদের জন্য আপাতত হচ্ছে গিয়ে আপনাদের পড়ার রিডিং ম্যাটেরিয়াল পুরোটা। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মহসিন তনয় নূ ভাইকে। ভাই আমাদের খুব সুন্দরভাবে মিড টার্ম সার্জারি পরীক্ষার যে সিলেবাস এবং বুক মেটেরিয়ালস যেইটা আমি ফলো করে আমি পরীক্ষায় বসবো, সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা ক্লিয়ার একটা কনসেপশন বা একটা ধারণা দেওয়ার জন্য। তো আমাদের মিড টার্ম পরীক্ষার জন্য আমাদের এসবি এবং এসএকিউ দুটেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরীক্ষা। এবং হচ্ছে এখানে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে আমাদের এখানে এসবিএ এবং এসএকিউ, হ্যাঁ, এখানে আপনাকে দুইটা মিলে আপনাকে 120 পেতে হবে। হ্যাঁ, দুইটা যোগ করে আপনার হচ্ছে 100 100 200 টোটাল 50টা এসবিএ থাকবে, এবং হচ্ছে 50টা এসবিএ থেকে 2 মার্ক করে 100 মার্ক থাকবে। এটা হচ্ছে একদিন, এবং হচ্ছে রিটেন হচ্ছে আরেকটা দিন। তো দুইটা মিলে আপনাকে মিনিমাম 120 পেতে হবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের আমাদের জেনেসিসের প্রিয় মেন্টর ডক্টর আনিসুর রহমান ভাইয়ের কাছে আমি কিছু জানতে চাবো। সেটা হচ্ছে আমাদের এফসিপিএস এর ক্ষেত্রে মিড টার্মের গুরুত্ব কতটুকু, এবং এই পরীক্ষাটিকে আমাকে কতটুকু সিরিয়াসলি নেওয়া উচিত। হ্যাঁ, মানে এই পরীক্ষাটাকে আমি কতটুকু গুরুত্ব দিব আমার টোটাল এফসিপিএস জার্নির ক্ষেত্রে, এবং ওভারঅল একটা আমার প্রিপারেশন আমি কিভাবে নিতে পারি মিড টার্মের জন্য। এই দুইটা ব্যাপারে আমি আর কি ডক্টর আনিসুর রহমান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমিনি, আমাকে কথা বলতে দেওয়া মানে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো একটু আপনারা রেসপন্স করবেন প্লিজ। আসলে মানে অনলাইন ক্লাসে সমস্যা মানে বা অনলাইনে একটাই অসুবিধা হয় যে আপনারা রেসপন্স করেন না। রেসপন্স করলে তাহলে জিনিসটা কমিউনিকেশনটা ভালো হয়। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? কেউ জি ভাই, একজন? শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আহ, আমি আসলে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, তার আগে আমি বলে রাখি যে আসলে এই যে বিষয়টা, এই যে বললাম যে কমিউনিকেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, কারণ আপনি একটা সব মানে ছোটবেলা থেকেই তো আমরা ক্লাস 1 থেকে আমরা পড়তেছি। ঠিক আছে, আমরা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আসলে অনলাইন ক্লাস তো আমাদের ছোটবেলার সময় ছিল না। ছিল হচ্ছে যে সরাসরি হচ্ছে আমরা সরাসরি ক্লাস করতাম। আর বর্তমানে অনলাইন যুগ, অনেক সমস্যা প্লাস
দূরে প্লাস ঢাকা শহরে বিভিন্ন জ্যাম এর কারণে হচ্ছে আমরা অনলাইন ক্লাস প্লাস করোনার মধ্যে আমরা অনলাইন ক্লাসের মধ্যে ঢুকে গেছি আর কি। কিন্তু একটা বিষয় দেখবেন যে অনলাইন ক্লাস আপনি যতই করেন না কেন, আপনি ফুল কনসেন্ট্রেশনে ক্লাসটা ওইভাবে করা হয়ে ওঠে না। আপনি যদি সেন্টারে এসে ক্লাসটা করেন বা সামনাসামনি ক্লাসটা করেন, তাহলে যেই লাভবানটা হবেন, আপনি পার্ট ওয়ানের সময় যেরকম করে করছেন, যে কোনো জায়গায় করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সরাসরি ক্লাস করে বা সরাসরি সেন্টারে এসে পরীক্ষা দিয়ে যেটা লাভবান হয়েছেন, সেটা কখনোই অনলাইনে সেই মানে ইয়েটা আসবে না, সেই ফিলিংসটা আসবে না। সাথে তো আপনার সেই যে পড়াশোনার যে আহ, ধারাটা, যে স্পিডটা, এটাও হবে না। ঠিক আছে? তো আমি যারা হচ্ছে যে আসলে অনেকেই শুনলাম যে আপনারা ঢাকার বাহিরে থাকেন, ঢাকার বাহিরে যারা থাকেন তারা মানে আসলে তো ওইভাবে সম্ভব না যে হচ্ছে যে সবসময় ক্লাসে এসে জয়েন করা। তবে যদি আপনারা মাঝে ঢাকায় কখনো আসেন, মাঝে মাঝে তো ঢাকায় সবাই আসা হয়, বিসিপিএস এর কাজে বা অন্যান্য কাজে ঢাকায় আসা হয়। আপনারা মানে চেষ্টা করবেন যেন হচ্ছে যে আহ, মানে অফলাইনে এসে ক্লাস করার। আমাদের এখানে ব্যবস্থা আছে, সেন্টারে আপনারা এসে সরাসরি ক্লাস করতে পারবেন। এবং আর যারা ঢাকায় আছেন, যারা ঢাকায় বিভিন্ন ইয়েতে মেডিকেল কলেজে ইয়েতে করতেছেন, ট্রেনিং করতেছেন, তাদের জন্য খুবই খুবই রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আপনার সেন্টারে এসে ক্লাস করার জন্য। আসলে আমিও জানি, আমরা সবাই হচ্ছে যে আসলে ট্রেনিংটা সবার জন্য একই। মানে আমরা সার্জারি যারা ট্রেনিং করি, তারা সবাই জানি যে আসলে আমাদের ট্রেনিংটা কতটা হ্যাপহেজার্ড। আমরা প্রথমে ওয়ার্ড সামলানো লাগে, রুগী ফলো আপ দেওয়া লাগে, তারপরে ওটিতে যাইতে হয়, তারপরে অনেকে বাহিরে হচ্ছে যে আপনার অ্যাসিস্ট করতে হয়, তারপরে বাড়ি সামলাইতে হয়। এগুলোর পরে পড়াশোনার যত সামান্য সময় থাকে, আহ, সেটা দিয়ে আসলে সবকিছু কাভার করা সম্ভব না। কিন্তু আপনি দেখেন, চিন্তা করেন যে আপনি আপনার ট্রেনিং এর 2 বছর কিন্তু আপনি হচ্ছে যে 2 বছরের মধ্যে 1.5 বছরই হচ্ছে যে আপনার এইগুলোতে সময় বের করে দিচ্ছেন, মানে পার করে দিয়েছেন। ঠিক আছে? এখন লাস্টের 6 মাস বা এইটুকু সময় এসে চিন্তা করতেছেন আপনার পরীক্ষায় একবারে পাশ করতে হবে। হ্যাঁ, পাস অবশ্যই হবে, কিন্তু আসলে পাস মানে যেটা আপনি চিন্তা করেন যে পার্ট ওয়ান পাস করার জন্য আপনারা যতটা এফোর্ট দিছেন, আপনি মিড টার্ম পরীক্ষার জন্য ততটা এফোর্ট দিচ্ছেন কিনা। ঠিক আছে? তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার পরীক্ষার রেজাল্টটা কিরকম হতে পারে। কারণ আপনি যদি সে পরিমাণ যে কোনো পরীক্ষায় সে পরিমাণ এফোর্টটা না দেন, তাহলে কিন্তু সেভাবে আপনার ফলাফলটা আসবে না। ঠিক আছে? সো এটা চিন্তা করে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই 6 মাসটা আপনি হচ্ছে যে আহ, একদম মানে যেটাই থাক, অন্তত আমাদের যে পরীক্ষার মানে ক্লাসের দিনগুলো, ক্লাস এবং পরীক্ষার দিনগুলো আপনারা চেষ্টা করবেন অন্যান্য কাজ থেকে নিজেকে হচ্ছে যে দূরে রাখার, এবং হচ্ছে যে আমাদের সম্পূর্ণ সময়টা দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা একদম সম্ভব না, যদি কোনো প্রবলেম হয় বা অ্যাডমিশন ডে থাকে বা ওটি থাকে, আপনারা চেষ্টা করবেন সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার। কারণ যে এই কমিউনিকেশনের ব্যাপারটা, আমি যখন একটা ক্লাস নেব, আপনি আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো ভালো মেন্টরগুলো আছে যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স। ঠিক আছে? আমি জেনেসিসের সাথে সেই পার্ট ওয়ান থেকেই আছি। প্লাস আমি হচ্ছে যে আমি ডক্টর তুরাব ভাই, তারপরে হচ্ছে যে মোনাদি ভাই মেডিসিনে, ইনারা সবাই হচ্ছে যে বিসিপিএস এর প্রথম আমরা মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করি। আমাদের মাধ্যমে মিড টার্ম পরীক্ষাটা শুরু হয়েছে। তো আমরা সেই প্রথম থেকে, সেই 2022-এর জানুয়ারি থেকে আমরা মিড টার্মের সাথে যুক্ত আছি। তো আমরা জানি যে আসলে মিড টার্ম সম্পর্কে কোথাও কোন দিকে যাচ্ছে, পরীক্ষাটা কোন দিকে যাচ্ছে, স্যাররা কি চাচ্ছে, বা আস্তে আস্তে পরীক্ষাটা কি মানে কি রকম হবে, এগুলো সম্পর্কে আমরা ধারণা রাখি। প্লাস আজকেও আমাদের একটা মেন্টরসদের মিটিং হয়েছে, আমরা সবাই ওখানে ছিলাম, এবং মেডিসিন ফ্যাকাল্টি, গাইনি ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, সবাই মেন্টরগুলো ছিল যে আমাদের কিভাবে আরো উন্নতি করা যায়, কিভাবে আমরা সামনের দিনগুলোতে আরো হচ্ছে যে ভালো করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আপনাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো ভালো মেন্টর আছে যারা সবসময় আপনাদের জন্য ডেডিকেটেড। আপনারা যদি কমিউনিকেশন করেন মানে ক্লাসগুলোতে, প্লাস আপনারা অন্যান্য সময় যোগাযোগ রাখেন,
আমরা এখানে সব সময় হচ্ছে যে আমরা চেষ্টা করব, আমাদেরও ব্যস্ততার সময় থাকে, তবে যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে জিনিসটা যেন কিভাবে সলভ হয় সেটা হচ্ছে যে আর কি মানে উপায় বলে দেওয়া। তো এটা যদি আপনি কমিউনিকেশন না করেন তাহলে কিন্তু আপনি আপনাদের মেন্টরদের হচ্ছে সঠিক মেধার ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি কমিউনিকেশন করবেন, ক্লাসগুলোতে উপস্থিত থাকলে ওই টপিক সম্পর্কে ওই দিন কোশ্চিন করলে আপনি যে বিষয়টা জানতেছেন না বা যে বিষয়টা আপনার বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনার খটকা লাগে বা এটার অ্যান্সার বা অন্যরকম হতে পারে, সেগুলো নিয়ে ওই ক্লাসের মধ্যে আলোচনা করাটাই বেটার। তো এটা যদি আপনি ওই ক্লাসটা পরে রেকর্ডেড ক্লাস করেন তাহলে বিষয়টা হচ্ছে আপনার প্রিন্টারের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না, সো তাহলে সেই বিষয়টা আপনার ক্লিয়ার হচ্ছে না। তো এই ক্লিয়ারটা দেখবেন আপনি পরীক্ষা চলে আসবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তাও আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে না। এবং আপনার যদি কোনো বিষয়ের সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা না থাকে, সেটা নিয়ে যদি আপনি অন্তত ক্লিনিক্যাল পরীক্ষা দিতে যান তাহলে অবশ্যই অবশ্যই ধরা খাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি আসলে বাকি যে কথাগুলো বা যে কিভাবে পড়বেন বা কিভাবে কি করা যাবে সেটা আমরা ক্লাসে বেশি আলোচনা করব। এখন আমি হচ্ছে যে আমিনীর যে প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যান্সারে চলে আসি, যে আসলে মানে আমাদের মিড টার্ম সম্পর্কে কি করা উচিত। ঠিক আছে, তা আমি প্রথমে তো বললাম যে আসলে অফলাইনে আসার চেষ্টা করবেন, অফলাইনে আসবেন, তাহলে কমিউনিকেশন ক্লাসটাও প্রাণবন্ত হবে এবং হচ্ছে যে আপনারা ভালো কিছু পাবেন আশা করি। আর যেটা বলবো, আরেকটা কি কোশ্চেন ছিল আমিনি, সরি? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুরুত্ব, সরি সরি, আচ্ছা সরি। আসলে আমাদের এফসিপিএস এ যারাই আমরা এফসিপিএস হচ্ছে যে পরীক্ষা বা এফসিপিএস এর ট্রেনিং, আপনারা সবাই জানেন যে আপনাদের সবাইকে একটাই প্রথমে বলা হয়েছে। আপনারা যখনই পার্ট 1 করছেন, পার্ট 1 করার পরে ট্রেনিং এ ঢুকছেন, সবাই জানেন যে এফসিপিএস বাপ মা ছাড়া এতিম ছেলেদের মতো বা এতিম বাচ্চাদের মতো, যে হচ্ছে যে একবারে পার্ট 1 করছেন, একদম আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিছে, এরপরে একদম ফাইনাল পরীক্ষায় যে একদম ঘাড় চেপে ধরবে, যেটা আমাদের এফসিপিএস পরীক্ষায় মানে ফেলের রেট বেশি ছিল এই কারণে। কেননা যেটা আমাদের সাধারণত রেসিডেন্সি পরীক্ষা বা ডিপ্লোমা বা অন্যান্য যে মানে পোস্ট গ্রাজুয়েশন গুলো আছে সেগুলোতে যেরকম আপনার নিয়মিত ক্লাস হয় এবং নিয়মিত পরীক্ষা হয়, ব্লক হয়, আইটেম হয়, সেটা আমাদের সাধারণত এফসিপিএস এ হয় না। কিন্তু এটা শুনে অনেক খুশি হবেন বা অনেকে হয়তো বা মানে মন খারাপও হতে পারে যে আসলে আমাদের যে বিসিপিএস এর যে স্যাররা আছে, আমাদের যে স্বনামধন্য যারা হচ্ছে যে বিসিপিএস এর উপদেষ্টা মন্ডলীয় বা হচ্ছে যে যারা আছে, স্যাররা আছে, তারা মানে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরও হচ্ছে যে কিছু কাঠামো থাকা দরকার। তাছাড়া স্টুডেন্টের ট্রেনিং কিরকম হচ্ছে, তারা ক্লিনিক্যালি কেমন পারতেছে, এটা হচ্ছে যে পড়াশোনা করতেছে কিনা, এটার জন্য এই পরীক্ষাগুলোর ব্যবস্থা করছে। সাথে সাথে আমাদের কিছু কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। যেমন দেখেন, আপনাদের কমিউনিকেশন স্কিল, তারপরে আইটি, তারপরে হচ্ছে যে আপনার যে বেসিক সার্জিক্যাল স্কিল ট্রেনিং, এগুলো ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এবং আহ, আপনারা সবাই হয়তো বা পরীক্ষাও দিয়ে থাকবেন কেউ কেউ। আমাদের কিন্তু একটা পরীক্ষা ছিল অ্যাসিস্টমেন্ট পরীক্ষা, যেটা 6 মাস ট্রেনিং পর পর আপনার অ্যাসিস্টমেন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। একবার পরীক্ষা হয়েছে, আমি নিজেও পরীক্ষা দিছিলাম, কিন্তু এরপরে আর হয়তোবা সম্ভব হয় নাই। তো সামনে হয়তোবা স্যাররা হয়তোবা সেটাও নিতে পারে যে 6 মাস পর পর আপনার ট্রেনিংটা কি কি হচ্ছে, কি কি ট্রেনিং করতেছেন, বা এই পর্যায়ে আপনার কি কি ট্রেনিং থাকা দরকার, কি কি শেখা দরকার, সেটা অ্যাসেসমেন্ট করার জন্য একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা টাইপের হবে। ঠিক আছে, যেটা আপনার যেখানে ট্রেনিং করতেছেন সেখানেই হবে। সেটা হচ্ছে যে জাস্ট একটা ইয়ের মতো, যে রেগুলেশনের মতো, যে আপনি ট্রেনিংটা ঠিক মতো করতেছেন কিনা এটা দেখার জন্য। কিন্তু আমাদের এই মিড টার্ম পরীক্ষাটার গুরুত্ব কি? মিড টার্ম পরীক্ষাটা আপনার হচ্ছে যে আমরা যেটা আগে ছিল যে হচ্ছে যে আমাদের একদম 4 বছর পর যে একটা পরীক্ষা হইতো, একদম মানে এই যে আপনি দেখতেছেন 1.5 বছরে বা 2 বছরে যা ট্রেনিং করতেছেন, এরকমই আসলে এফসিপিএস লাইফটা এরকম দেখবেন যে আসলে
এরকম রুগীর পিছনে দৌড়াদৌড়ি, ট্রেনিং এর পিছনে দৌড়াদৌড়ি, তারপর হচ্ছে ফ্যামিলি, তারপরে আপনার হচ্ছে যে ওটি অ্যাসিস্ট, এইগুলো করতে করতে আপনার ট্রেনিং শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কিন্তু এই মিড টার্ম পরীক্ষা থাকার কারণে যে আমরা আমাদের একটা পড়াশোনার প্রতি একটা মানে ইয়ে আসছে, এবং এটা একদম মানে আমি বলবো যে এটা আসলে অনেক ভালো একটা বিষয়। কেননা আপনারা মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন আবার সেই একই ওয়ার্ডে ফিরে যাবেন ট্রেনিং এ, তখন বুঝবেন যে আপনার পরিবর্তনটুকু কতটুকু। কেননা আপনি যেটাই করতেছেন এখন, হয়তোবা পড়াশোনা না করার পরে আপনি হচ্ছে যেটা করতেছেন, আর আপনি পড়াশোনা করে ট্রেনিং গুলো করার পরে পরীক্ষা দিয়ে পাশ করার পরে যখন আপনি ওয়ার্ডে যেয়ে কাজ করবেন, দেখবেন যে আপনার সেই একই জিনিসটার মধ্যে কতটা তফাৎ চলে আসছে, পার্থক্য চলে আসছে ট্রেনিংটা। ঠিক আছে? তো যাই হোক, যে এমএস পরীক্ষায় যেরকম 2 বছর পরে একটা কোর ট্রেনিং এর পরে আপনার হচ্ছে যে একটা পরীক্ষা থাকে, যেটা হচ্ছে ফেজ এ বলে, যেটা আগে থেকেই ছিল, সেই সমসাময়িক ওই রকম করে আমাদের 2 বছর পরে আমাদের যে পরীক্ষাটা হবে সেটার নামটাই হচ্ছে মিড টার্ম পরীক্ষা। এবং অনেকে হয়তো মনে করতেছেন আপনারা যে মিড টার্ম পরীক্ষা, যে হ্যাঁ মিড টার্ম পরীক্ষাটা অনেক ভালো, তারা সবাই পাশ করে যায়, পাশ করে যাচ্ছে। কিন্তু আমি এবং যারা আমাদের পুরাতন যারা আমাদের মিড টার্মে আছে, তারা সবাই জানে আসলে প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষার প্যাটার্ন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এবং এক একটা টার্ম যখন যাচ্ছে 6 মাস পর পর, এটা স্যাররা চাচ্ছে যে একদম প্রথমেই একদম কঠিন না করে আস্তে ধীরে আস্তে ধীরে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে, এবং পরীক্ষাটা এবং একদম ফেজে যেরকম অনেক মানে একদম স্ট্রিক্ট পরীক্ষা, একদম স্ট্রিক্ট ভাবে হচ্ছে আপনার পাস ফেল, কতজন ফেল করবে পাস করবে, একদম যদি আপনি না জানেন না পারেন তাহলে আপনাকে পাস করা হবে না, করানো হবে না, এরকম একটা সিচুয়েশনে চলে যাচ্ছে। যেটা অনেকের হয়তো আপনারা মনে করতে পারেন হ্যাঁ সবগুলো পাস করে যাচ্ছে, অনেকে পরীক্ষা দিচ্ছে পাস করে যাচ্ছে, সবাই বেশিরভাগই পাস করে যাচ্ছে। এটা যদি চিন্তা করে থাকেন, এটা কিন্তু ধরা খাওয়ার প্রথম ধাপ। ঠিক আছে? আপনি গা ছেড়ে দিয়ে পড়াশোনা করবেন, ঠিক মতো পড়াশোনা করবেন না, এবং দেখবেন আপনারই রেজাল্টটা সবচেয়ে খারাপ হবে। তা আমরা সেটা চাই না যে হচ্ছে যে আপনার নিজেদের হচ্ছে যে যে আপনারা সবাই যেটা বললেন যে আমরা আপনাদের এক চান্সে পাস করে যাওয়ার চিন্তা চিন্তা ভাবনা, সেটা যেন লস না হয়। আসলে কে চায় বলেন যে আসলে কোনো এমবিবিএস স্টুডেন্ট বা ডাক্তার কেউ চায় না যে হচ্ছে যে ফেল করতে। আসলে ফেল কেন করব? আমরা তো ট্রেনিং রুগী দেখতেছি ঠিকভাবে, আমরা হচ্ছে যে অপারেশন টেকনিক শিখতেছি, ডেডিকেটেড আছি। ইভেন কি আমি দেখেন, আমিও কিন্তু কালকে অ্যাডমিশনে সকাল থেকে হচ্ছে যে দুপুর পর্যন্ত ছিলাম, এবং রাতে হচ্ছে সারা রাত অ্যাডমিশন করে মাত্র 2 ঘন্টা ঘুমায়ে দুপুরবেলা ফ্রেশ হয়ে চলে আসছে আপনাদের এখানে। তো আমরা এতটা ডেডিকেটেড অবস্থায় হচ্ছে আপনাদের সাথে মানে আমরা ট্রেনিং এর সাথে যুক্ত আছি, আমরা কেন ফেল করব? তো কিন্তু এটাই যে একটু গুছায়ে জিনিসটা করতে হবে, যে সাথে পড়াশোনাটাও করতে হবে, ক্লিনিক্যাল যে কাজগুলো করতে হবে, এটার জন্যই যে আমাদের পরীক্ষাটা দরকার। এবং আপনারা যদি সঠিকভাবে হচ্ছে যে আপনারা মনোযোগ দেন, যেটা হচ্ছে যে আসলে মিড টার্ম ফেজেতে মানে যেটা ফেজে পরীক্ষায় রেসিডেন্টরা যেটা গুরুত্ব দেয়, সেরকম যদি গুরুত্ব আপনারা না দেন, তাহলে কিন্তু আসলে আহ ভবিষ্যৎ মানে যে কোনো পরীক্ষা হঠাৎ করেই দেখবেন অনেক খারাপ হয়ে গেছে। তো এটা গুরুত্বটা এটাই বলবো মিড টার্মের, যে আমাদের আসলে আমরা অথরিটির মধ্যে আছি। আমাদের যে একটা অথরিটি আছে, বিসিপিএস যে একটা অথরিটি, এবং বিসিপিএস এর যে পরীক্ষা হয় এবং যে এখানে ট্রেনিংটা ভালোভাবে হয়, এটা হচ্ছে যে আমাদের মিড টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মিড টার্ম পরীক্ষা দিয়ে আপনি পাশ করার পর দেখবেন আপনার কনফিডেন্স কত বাড়ছে, আপনার ট্রেনিং এর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আপনার, এবং এটার ফলে আপনার এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষাটাও পাশের সম্ভাবনা অনেক অনেকখানি বেড়ে যাবে। আমাদের ফারজানা আপু রিসেন্টলি হচ্ছে যে উনি সামনে হয়তো ফাইনাল পরীক্ষা দিবেন, এবং উনিও সামনে বলবেন যে আসলে মিড টার্ম পরীক্ষার যেগুলো আমরা মানে পড়াশোনা করছি, এটা ফাইনাল পার্টের জন্যই পড়াশোনা। আমাদের যতগুলো পড়াশোনা আসলে মেইন টার্গেট হচ্ছে ফাইনাল পার্টের জন্য। ঠিক আছে? এক্সিট এক্সামের জন্য। এবং যেগুলো এক্সামিনেশন, আমাদের কিন্তু অনেকে মনে করে যে হ্যাঁ মিড টার্ম নিয়ে এটাও ধারণা আছে সবার, যে আসলে মিড টার্মে লং কেস নাই, ক্লিনিক্যাল পরীক্ষা হয় না। এটা কিন্তু না, যে আমাদের অস্কি পরীক্ষা, অস্কি হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা পরীক্ষা রিটেনের পরে, সেই অস্কি পরীক্ষার মধ্যে কিন্তু একটা পার্ট আছে যেটা হচ্ছে যে আপনার যে ক্লিনিক্যাল পার্টে কিন্তু আপনার লং কেস না থাকলেও
শর্ট কেসের সবগুলো জিনিস আপনার করে যেতে হবে। সো শর্ট কেসগুলো আপনি যতগুলো পড়ে যাবেন এইগুলোই আপনার ফাইনাল পার্টের জন্যই গুরুত্বপূর্ণ। তো দেখেন, আপনি যদি মিড টার্মটা ভালোভাবে পরীক্ষা দেন, ভালোভাবে মিড টার্ম সুন্দর করে পড়াশোনা করে পাশ করে যান, তা আপনার ফাইনাল পার্ট পরীক্ষার জন্য আপনি অর্ধেকের বেশি আগায় যাবেন। সো এটা একটা হচ্ছে যে খুবই মানে ভালো একটা বিষয়, ঠিক আছে? সো আমরা ভয় না করি, মানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার আগেও যারা পরীক্ষা দিয়েছেন, এই যে আমরা যারা আছি সবাই এখানে, আমরাও একই সিচুয়েশনে দিয়ে গেছি যে আসলে 1.5 বছরে আসলে কোনো দিকেই খেয়াল ছিল না যে আমার পরীক্ষা দিতে হবে, পড়তে হবে। সো আমরাও কিন্তু আসলে পড়াশোনা করে পাশ করে গেছি, এবং আপনারা যারা আগামী জুলাই পরীক্ষা দিতে চান, এবং আমি আশা করি আমার থেকে এখন পর্যন্ত যতগুলো মানে ট্রেনি বা আমার ছোট ভাইরা যারা জিজ্ঞেস করছে যে আসলে মিড টার্মের জন্য কি পড়বো বা কেমন সময় দরকার, আমি বলবো মানে 6 মাস এনাফ। আপনি যদি 6 মাস মানে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেন, যে ডেডিকেশনটা ওয়ার্ডে কিংবা ওটি শেখার জন্য দিচ্ছেন, সেই ডেডিকেশনটা যদি আপনি আমাদের সাথে দিতে পারেন, তাহলে আশা করি আপনি হচ্ছে যে মানে অনেক সহজেই পাশ করে যাবেন, ঠিক আছে? আর আসলে এখন বেশি মানে কথা বেশি বলতে যাচ্ছি না, কারণ আসলে সময় অনেক হয়ে গেছে। আমরা চেষ্টা করব হচ্ছে যে আসলে আপনার ক্লাসে যদি কোনো জিজ্ঞাসা থাকে, যেগুলো এখন জিজ্ঞাসা আছে সেটা ক্লাসে করবেন, এবং সবার শেষে হয়তো বা যে মানে বক্তব্য দিবেন তিনি হচ্ছে যে আপনাদের কাছ থেকে কোশ্চেন আশা করবেন, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাটা করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান ভাইকে আমাদের টোটাল হচ্ছে মিড টার্মের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার জন্য। ভাই আমাদেরকে যেটা বললেন যে আমাদের জেনেসিসের প্রিপারেশন ক্ষেত্রে যে অফলাইনে আমাদের যুক্ত হয়ে যে ক্লাসগুলো করা সেটার গুরুত্বটা কিরকম, হ্যাঁ, সেটা আশা করি আমরা ভাইয়ের কথার আলোকে একটা ধারণা পেয়েছি যে আমাদের কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। এবং সাথে সাথে আমাদের হচ্ছে এফসিপিএস যে মিড টার্ম পরীক্ষা, এটার গুরুত্বটা যে যে আমাদের বিশেষ করে সার্জারি ট্রেনিদের আমরা কাজের ওয়ার্কলোড বা প্রেশারের কারণে বই বা হচ্ছে ডেইলি লাভ, হ্যাঁ, সবকিছু থেকে আমাদের ব্যস্ততা বেশি বেশি হওয়ার কারণে আমরা পড়াশোনাটা আপ টু ডেট করতে পারি না। তো অবশ্যই অবশ্যই আমাদের যে স্পেশালিটি যে ট্রেনিংটা আছে, আমরা মিড টার্মের পরে কেউ হয়তো অর্থোপেডিক্সে চলে যাব, কেউ নিউরো সার্জারিতে চলে যাব, কেউ হচ্ছে হেপাটোবিলিয়ারি সার্জারি। আচ্ছা, তো হচ্ছে আমরা যেই সাবজেক্টে চান্স পেয়েছি আমাদের আলটিমেটলি সেই সাবজেক্টেই চলে যেতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্পেশালিটি ট্রেনিং শুরুর আগে মিড টার্মের এই প্রিপারেশনটা অবশ্যই অবশ্যই আমাদের দরকার আছে। এবং মিড টার্মের প্রিপারেশনটা আপনার যত ভালো হবে, ইনশাল্লাহ আপনাদের মিড টার্মের পরে আপনারা যে স্পেশালিটি ট্রেনিং এ যাবেন সেই ট্রেনিংটাও আপনার ট্রেনিংটাও আপনার হচ্ছে দৈনন্দিন ওয়ার্ডে ক্লিনিক্যাল রাউন্ড এবং কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। যেহেতু আপনি একটা পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষাটা ডেইলি লাভ এবং অন্যান্য বইয়ের হচ্ছে আপনি সংস্পর্শে থেকে রিসেন্ট জিনিসগুলো আপনি জেনে এরপরে আপনি স্পেশালিটি ট্রেনিং এ যাবেন। তো অবশ্যই আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো যে আমার মিড টার্ম পরীক্ষাটা শুধু আমার মিড টার্ম না, আমার পরবর্তী ট্রেনিংটাতেও আমার খুব হেল্পফুল হবে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আমাদের মিড টার্মের ক্ষেত্রে আমাদের এসবিএ, এসএকিউ এবং অসপি বা অস্কি যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে এগুলো মোটামুটি আপনারা জেনে গিয়েছেন যে যে এসবিএ যেটা আমাদের যেটা কোশ্চেন হয়, এসবিএ তে টোটাল আমাদের হচ্ছে 50টা কোশ্চেন থাকে এবং হচ্ছে 50টা কোশ্চেনে 2 মার্ক করে 100 মার্ক। সময় থাকে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। এটা হচ্ছে আমাদের একদিন পরীক্ষা হয়, এর পরের দিন হয় হচ্ছে এর পরের দিন বা মাঝে মাঝে হয়তো একদিন ছুটি থাকতেও পারে বা নাও থাকতে পারে, হ্যাঁ, সাধারণত থাকে না আর কি। তো এখন হচ্ছে আমাদের এসএকিউতে টোটাল 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপে আমাদের হচ্ছে প্রত্যেকটা গ্রুপে আবার হচ্ছে 5টা করে কোশ্চেন থাকে, 5টা করে কোশ্চেনে আবার প্রত্যেকটা গ্রুপে আমার হচ্ছে 3টা করে কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেনে আবার ছোট ছোট করে 3টা করে কোশ্চেন থাকবে।
তো অ্যাজ এ হোল যেটা দেখা যায় যে একটা গ্রুপে টোটাল হচ্ছে আমাদের 15টা কোশ্চিন থাকে, 4টা গ্রুপে 4 15 60টা কোশ্চিন থাকে। তো এটাই হচ্ছে আমাদের এসএকিউ ওর হচ্ছে যে কোশ্চেন বা মার্ক ডিস্ট্রিবিউশন এটা। আর এছাড়াও আমাদের হচ্ছে অস্পি বা অস্কি একটা পার্ট থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার, যেটা সেটা হচ্ছে আমাদের রিটেন এবং এসবিএ পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষায় আমরা বসতে পারবো, এবং সেই পরীক্ষায় আমরা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের রিটেন পাশ করার 7 থেকে 8 দিন বা সর্বোচ্চ 9 থেকে 10 দিনের মধ্যেই আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যায়, এবং এই পরীক্ষাটাও আমাদের পাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবং এই পরীক্ষাটাতেও আপনাদের হচ্ছে ওরাল স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং ওরাল স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই দুইটা পার্ট থাকে। এইটাতে আমাদের অস্পি পরীক্ষাটাতে আমাদের টোটাল 10টা স্টেশন থাকে, 5 মিনিট করে, 5 10 50 মিনিট, প্রত্যেকটা স্টেশনে 5 মার্ক থাকে। এবং অস্পি যেটা পরীক্ষা ওরাল স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইটাতে আমাদের টোটাল হচ্ছে 5টা স্টেশন থাকে, এখানে হচ্ছে 10 মিনিট করে, 5 10 50 মিনিট। তো এটাই যেটা আমরা সামারাইজ করলাম, আমরা যেটা জানতে পারলাম। টোটাল আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা সব একটু সংক্ষেপে বলে দিলাম। এখন হচ্ছে লাস্টলি হচ্ছে আমরা আরেকটু জানবো আমাদের হচ্ছে শ্রদ্ধেয় ডক্টর ফারজানা ইয়াসমিন আপু। আপু হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি। আপুর কাছ থেকে আমরা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল যে আমাদের প্রিপারেশনটা, এটা হচ্ছে আমাদের যেই সামারাইজ, হ্যাঁ, টোটাল প্রিপারেশনের আমরা জিস্ট বা মূল কথাবার্তা, এবং হচ্ছে আমাদের যেটা হয়তো কোনো টপিকস যদি বাদ থাকে, যেটা আপুর অভিজ্ঞতার আলোকে, আপু হচ্ছে আমাদের অনেক সিনিয়র এবং হচ্ছে অনেক অভিজ্ঞ হচ্ছে আমাদের মেন্টর। তো হচ্ছে আপুর কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক আমাদের যেই টপিকগুলো আমাদের ছোটখাটো বিষয়গুলো মিস হয়েছে, প্লাস হচ্ছে টোটাল একটা আমরা অভিজ্ঞতা আপুর কাছ থেকে আমরা শুনবো। তো এই পর্যায়ে আমরা হচ্ছে ডক্টর ফারজানা ইয়াসমিন আপুর কাছে আমরা যাব। ধন্যবাদ আমিনী ভাইয়াকে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন যারা আছেন। হ্যাঁ জি আপু, শোনা যাচ্ছে? মানে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সময়টাতে আপনারা সবাই আছেন এখনো যুক্ত। আমি ডক্টর ফারজানা ইয়াসমিন, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, বর্তমানে কোর্সে আছি বিএসএমইউ তে। ইনশাল্লাহ সামনে জুলাইতে সব ঠিক থাকলে জুলাই 25 ইনশাল্লাহ ফাইনাল পার্ট এক্সাম দিব। এখন আমি আসলে সবাই সবকিছু মাশাআল্লাহ এত সুন্দর করে বলেছেন, এবং আমাদের সাথে আছেন আনিস ভাই। আনিস ভাই কিন্তু নিজেও আমার মেন্টর ছিলেন। তো সিনিয়র বলতে আসলে এরকম কিছু না, আমি জুনিয়রই। কিন্তু এই ক্ষেত্রে পার্ট 2 হয়তো বা বিভিন্ন কারণে অনেকে থিসিস কমপ্লিটের বিষয় থাকে, এই কারণে পার্ট 2 আমাদের আগ পিছ হয়ে যায়। এটা হতেই পারে, মেডিকেল লাইফে সবকিছুই আমাদের মেনে নিতে হবে, ফ্যামিলি অ্যান্ড অল রেসপন্সিবিলিটিস। কিন্তু যেই কয়েকটা টপিক আমি রিপিট কোনো কিছু করতে চাচ্ছি না, এবং আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের থেকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আমি বলবো, লাইন, যে একবারে পাস করতে চাই। এবং এটাই ইনশাল্লাহ দেখবেন যে আমাদের সাথে ইনশাল্লাহ তো আমরা থাকবো আপনাদের সাথে, কিন্তু এই লাইনটাই আপনাদেরকে পুরো 6 মাস বইয়ের সাথে যুক্ত রাখতে সহযোগিতা করবে। এই এনথুসিয়াজমটা রাখবেন যে আমাদের যতই 1 ইয়ার টাইম থাকুক, যে হ্যাঁ 1 ইয়ারের মধ্যে পাস না করলে ট্রেনিং কাউন্ট হবে না, এরকম একটা নিয়ম আছে, কিন্তু আমরা একবারে পাস করবো, যাতে করে আমাদের পরবর্তীতে রেগুলারিটিতে থাকে, যাতে করে আমরা টাইম দিয়ে ইনশাল্লাহ পার্ট 2 তে বসতে পারি। এবং যেটা বেলি লাভের কথা বলা হয়েছে, এটা আমি আর রিপিট করবো না, খালি এতটুকু বলবো যে ভাইয়ারা বলেছেন, আনিস ভাইয়া বলেছেন, সবাই বলেছেন, মহসিন ভাইয়া, আমিনী ভাইয়া, ইফতেখার ভাইয়া। তো এটা হলো যে আমি এখন এই স্টেটে এসেও আমাদের স্যাররা এখনো বলেন যে বেলি লাভই পড়তে এখনো। তাহলে বলেন আমার মিড টার্মের আগে যদি হয়ে যায় ভালো মতো, তাহলে এটা আমার কত বড় সাপোর্ট হবে ফর ফাইনাল পার্ট। তো এটা একটা কথা। আর কিছু কথা যেগুলো না বললেই নয়, যাতে করে পরবর্তীতে কনফিউশন না থাকে। তবে দুঃখজনক হলো ওরিয়েন্টেশন এবং ফার্স্ট একটা ক্লাস হয় যে হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারি, এই দুটো রাখাই হয় এই জন্য যে আমি যদি আমার পরিকল্পনায় না জানি আমি কি পথে আগাবো, সেটাই যদি আমি না জানি, তাহলে আমি কি প্রিপারেশন নেব। কিন্তু দুঃখজনক যে দেখা যায় যে ফার্স্ট ক্লাস বা টপিক যখন শুরু হয় তখন থেকে অনেকে ক্লাস করেন।
তো তারা এগুলো মিস করেন, এই কথাগুলো যেগুলো এখন বলা হয়েছে এবং যেগুলো এখন কিছু পয়েন্ট মেনশন করব, সেগুলো তারা পরবর্তীতেও কোয়ারি করবেন এবং এই পরিকল্পনাটা তারা মিস করছেন। এই জন্য রিকোয়েস্ট থাকবে যে আমাদের পরিচিত যারা থাকবে সবাই যেন আমরা সাজেশন দিই যে হ্যাঁ ওরিয়েন্টেশনটা তুমি করে নাও বা রেকর্ডেডটা একটু হলেও দেখে নাও, অথবা ফার্স্ট ক্লাসটা যেন মিস না করি, যে আমাদের যে জার্নিটা কিরকম হবে, কিভাবে আমরা বইটাকে পড়বো। বই পড়া তো হবেই, আমি পুরো বেলি লাভ পড়েও কিন্তু আনসার নাও করতে পারি, কারণ পড়া সিস্টেমিক ওয়েতে হতে হবে, যে আমাকে বুঝতে হবে যে কোনটা আমাকে কিভাবে পড়তে হবে, কোন ওয়ার্ডটাকে আমাকে কিভাবে কতটুকু গুরুত্ব দিতে হবে, যাতে করে আমি ধরতে পারি ওই সময় কোয়েশ্চেনটা। তো আমাদের বেলি লাভকে ফোকাস করে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে পড়বো, এবং এখানে কিন্তু আমরা কোনো শীট প্রোভাইড করব না, কেউ না, আমরা কোনো শীট প্রোভাইড করব না, এবং আমরা যেন শীট এক্সপেক্টও না করি, কারণ আমাদের মেইন বই আমরা জানি আমাদের বেলি লাভ ছাড়া কোনো অপশন নাই। আচ্ছা, আর একটা হলো যে দুঃখজনক যে একদিন আগে একজন আমাকে বলেছিল পার্সোনালি যে উনি আনফরচুনেটলি ক্লাসগুলো করতে পারেননি এবং একটা শর্ট সাজেশন চেয়েছেন। তো আমাদের এই মিড টার্মে কিন্তু কোনো সাজেশন শর্ট আকারে দেওয়া পসিবল না, কারণ সিঙ্গেল বেস্ট আনসার কোথা থেকে আসবে কেউ কখনো গ্যারান্টি সহকারে বলতে পারবে না। এই জন্যই আমাদের বইটাকে এইভাবে পড়তে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর হলো আমাদের ক্লাসটা আমরা কিভাবে মেন্টররা নেই, আমরা সবাই যেহেতু মিড টার্ম পাস করে এসেছি, আমরা কিন্তু সবাই প্রত্যেকে যেমন ভাইয়ারা, আনিস ভাইয়া বলেছেন ওনারা ফার্স্ট পরীক্ষা দিয়েছেন, ওনারা পরীক্ষা দেওয়ার পর মনে করেছেন কি কি জিনিস পরবর্তীতে আমাদেরকে হেল্প করবে, ওনারা ওগুলো প্রোভাইড করেছে, আমরা আরো সেটাকে মডিফাই করছি, এভাবে মডিফিকেশন হচ্ছে। তো এই জন্য প্রত্যেকটা ক্লাসের মডিফিকেশনের ফাইনাল একটা জিনিস দাঁড়িয়েছে যে আমরা বইটাকে, বিশেষ করে সার্জারিতে যারা আছি, শুনেছি যে হ্যাঁ বইটাকে ওভাবে ধরা হয়নি, এটাই ইউজুয়ালি হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তো বইটাকে আমরা ক্লাসেই ইনশাল্লাহ ক্লাসেই যেন রেডি করে ফেলতে পারি, যেই টপিক যেদিন ক্লাস হবে ওই দিন যারা মেন্টর আমরা আছি ওই টপিকটাকে রেডি করে দেওয়া হবে, যে এটা এসবি এর জন্য এভাবে খেয়াল করবেন বিষয়টা, এটা এসিকিউ এর জন্য, আর এই ফিগারটা কিন্তু অস্কির জন্য ইম্পর্টেন্ট, এভাবে করে করে ডিসকাস করে দেওয়া হবে। এবং এরপরেই থাকবে 15টা একটা এসবি এর একটা ব্রেন স্টর্মিং সেশন, যেই টপিকটা এতক্ষণ পড়ানো হয়েছে ওই টপিক থেকে আপনারা 15টা এসবি এ আপনারা আনসার করবেন ওই সময়, এবং ওই সময় ডিসকাশন হবে, এই জন্যই অফলাইন বলা হয়েছে। তবে শুনেছি যে রংপুরে আছেন, সিলেটে আছেন, তারপরে বগুড়াতে আছেন, আমি আরো মিস করতে পারি। তো ভাই আপুদের রিকোয়েস্ট থাকবে যে ওই টাইমটাতে অনলাইনে যেন যুক্ত থাকেন। এমনিতে আনিস ভাই বলেছেন সুযোগ থাকলে যেন আমরা আসি, অবশ্যই, কিন্তু ওই সময় যদি আমরা ঢাকার বাইরে থাকি অনলাইনে ওই সময়টাতে যুক্ত হবে, কারণ এখন পার্ট 1 এর মতো কিন্তু আমাদের অভিভাবক ওরকম নাই যে হ্যাঁ বাচ্চা এসএসসি এইচএসসি পার্ট 1 দিচ্ছে সুযোগ দেই, এখন কিন্তু আমাদের নিজস্ব একটা ফ্যামিলি হয়েছে। তো সুতরাং নিজের সময় নিজেকেই বের করে নিতে হবে, তো ওই টাইমটা নিজেকে দিবেন, এবং ক্লাসটা বইটা ওভাবে গুছিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে 15টা এসবিএ দিয়েও আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে পড়তে হলে এই এসবিএ গুলো ধরতে পারবেন ইনশাল্লাহ। এবং প্রিভিয়াস ইয়ারের ওই টপিক রিলেটেড যে কোয়েশ্চেন গুলো এসেছে ওই কোয়েশ্চেন ডিসকাশন হবে। তো একটা ক্লাসের মধ্যে এতগুলো জিনিস ইনশাল্লাহ পারফর্ম করা হবে। ক্লাসগুলো একটু লেন্দি হবে, বাট যেহেতু সপ্তাহে একটা অথবা হাইয়েস্ট 2টা ক্লাস থাকছে, তো একটু পেশেন্স সহকারে আপনাদের ভালোর জন্য ইনশাল্লাহ ক্লাসগুলো রেগুলার করবেন। আমাদের নর্মালি ব্যাচ ডে হলো রবিবার, তবে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু রবি আর বুধবার নেওয়া হয়, এবং রবিবারে যে ক্লাসটা হবে বুধবারে তার এক্সাম হবে, তারপরে বুধবারে ক্লাস শুরু হবে, এভাবে করে হয়। আবার বুধবারের এক্সাম হবে রবিবারে, যে বুধবারে যেটা পড়ানো হবে, এবং প্রত্যেক শুক্রবারে এই দুটা পরীক্ষা যে দিলেন রবিবার আর বুধবার, শুক্রবার করে আমাদের সলভ ক্লাস ইনশাল্লাহ থাকবে। এই তো। আর হলো যে আমাদের যে অস্কি, আচ্ছা আরেকটু বলে নিই যে আমাদের অস্কি একটা আলাদা, আমাদের ওভারঅল একটা সিলেবাস কমপ্লিট করবো যেখানে অস্পি থাকবে, অস্কি থাকবে, এবং ইফতেখার ভাই কিন্তু বলেছেন যে আমাদের একটা প্রেশার ফ্রি প্রিপারেশন লাস্টে যেন থাকে। তো ওই জন্য আমাদের এখনই প্রিপারেশন নিয়ে নিতে হবে, কিন্তু অস্কি হ্যান্ডস অন ট্রেনিং যেটা ভাইয়াও বলেছেন যে আমরা প্র্যাকটিস করব, সেটা রিটেনের পরে আমরা প্র্যাকটিস করব, সেটা একটা আলাদা ব্যাচ থাকবে। এখানে যারা আছেন তারা আলাদা একটা সুবিধা পাবেন, কিন্তু সেখানে আলাদা করে কিন্তু অ্যাডমিশনটা থাকবে। এই ওভারঅল সবকিছু বলছি, এবং আমরা আমাদের তরফ থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ সহযোগিতা করব যেন আমাদের ফ্যাকাল্টির ভাইয়া আপুরা মিড টার্ম ক্রস করে ইনশাল্লাহ সহি সালামতে এসে আমাদের সাথে আমরা সবাই একসাথে আমাদের জার্নিটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি, দ্যাট ইজ পাসিং দ্য ফাইনাল পার্ট ইনশাল্লাহ। তো আমি আর সময় ক্ষেপণ করব না, আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং এটাও একটা প্র্যাকটিস হয়ে গেল লং ক্লাসগুলো যখন হবে তখন আমরা কিভাবে পেশেন্সটা রাখবো ইনশাল্লাহ। কারণ প্রতিটা একটা কথা যেটা আপনি হয়তো পড়ছেন না পরে, তার একটা কথা মেন্টরের, সেটা এসবিএ যখন আনসার করবেন হেল্প হতে পারে। আমার সময় এরকম একটা হয়েছিল, তো আমার পার্ট 1 এর সময় হয়েছিল, আমাদের অর্থোপেডিকের একটা ক্লাসে স্যারের বলা কথা থেকে আমি আনসার করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো এটা আমার লাইফের একটা অনেক বড় একটা লেসন ছিল। তো এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে যেন শুনি,
রেগুলারিটি মেনটেন করি, ইনশাল্লাহ আপনারা সবাই পাস করবেন ইনশাল্লাহ, এবং আমাদের সাথে যুক্ত হবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা ভাইয়া জিজ্ঞেস। ধন্যবাদ ডক্টর ফারজানা ইয়াসমিন আপুকে। আপু হচ্ছে আমাদের মিড টার্মের ক্ষেত্রে একজন খুবই অভিজ্ঞ এবং সিনিয়র মেন্টর। তো আপুর দিক নির্দেশনাগুলো খুবই আমাদের জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ, আপু হচ্ছে আমাদের দিক নির্দেশনামূলক মতামত দেওয়ার জন্য। তো হচ্ছে এখন এই পর্যায়ে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা মানে জানতে চাইবো যে টোটাল আমরা হচ্ছে আমাদের যে প্রিপারেশন মিড টার্মের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে কি কি হচ্ছে দিক আমাদের খেয়াল রাখতে হবে এবং হচ্ছে কিভাবে আমরা প্রিপারেশনটা নিব। তো এখন এই পর্যায়ে আমাদের মিড টার্ম পরীক্ষার্থী যারা আছেন তাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা কোনো জানতে চাওয়া আছে কিনা? হ্যাঁ, এখানে আপনারা আর কি কি বিষয় চিন্তা করছেন যেটা হচ্ছে আমরা আরো আপনাদেরকে হেল্প করতে পারি, বা আমরা হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো যেগুলো আপনাদের মনে আছে সেটা আমরা জানতে পারি। তো এই পর্যায়ে হ্যাঁ 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 এই পর্যায়ে হচ্ছে মানে সবার জন্য এই সেশনটা ওপেন। যে কেউ হচ্ছে আনমিউট করে আমাদেরকে ভাইয়া বা আপু যারাই আছেন আমাদেরকে ডিরেক্ট কোশ্চেন করতে পারেন। এই সেশনটা সবার জন্যই ওপেন। মানে যারাই আছেন একটু আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি যেটাই হোক আমাদেরকে একটু রেসপন্স করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই আজকের সেশনটার ফিডব্যাকটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। ডক্টর আসাদুজ্জামান ভাই, ডক্টর সাদিয়া সিদ্দিকা আপু, ডক্টর দোলন আক্তার আপু, ডক্টর শফিকুল ইসলাম ভাইয়া, ডক্টর নাজিয়া নাসরিন আপু, নাফি ভাইয়া, ডক্টর ইমরান ভাইয়া, ডক্টর মোহাম্মদ তাইজুল ইসলাম খান ভাইয়া, এস আই এসআই নামে একজন ভাইয়া বা আপু, সুলতানা, ডক্টর সুলতানা আপু, শাওমি 23053RN021 এই ডিভাইসে যে ভাইয়া বা আপু লগ ইন হয়েছেন। আমাদেরকে একটু যদি আপনাদের এই পর্যায়ে এসে আমরা কতটুকু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, বা আপনারা হচ্ছে জেনেসিসের সাথে যারা যুক্ত হবেন বা যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা আর কি আমাদের কাছে চাচ্ছেন বা এক্সপেক্ট করতেছেন সেটা আমাদেরকে একটু শেয়ার করতে পারেন। বা আমরা যদি বুঝে থাকি হ্যাঁ না ভাই আমাদের আমরা বুঝতে পেরেছি, এটাও একটু শেয়ার করলে একটু রেসপন্স করলে আমরা আর কি আমাদের আগ্রহটা বা আশা উদ্দীপনাটা আমরা বহুমাত্রায় বেড়ে যাবে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে ওখানে একটা বুক লিস্টে একটা জিসি বলে লং কেস শর্ট কেস একটা বুক লিস্ট দেওয়া হয়েছে আর কি। তো আমার কোশ্চেন ছিল যে জিসি বলে লং কেস বইটা আমাদেরকে কিভাবে প্রিপারেশন হেল্প করবে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার আমরা যাব হচ্ছে ডক্টর মহসিন তনয় নূ ভাইয়ের কাছে যাব যে জিসি পলের লং কেসটা আমাদের কিভাবে হেল্প করবে। আচ্ছা, জিসিপির লং কেসটা যদি আপনারা দেখেন এই বইতে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা কেস বাই কেস টপিক অনুসারে আর কি। আমাদের যদি নাকি জিসিপির লং কেস যদি আপনি তো পড়তেই চান, তাহলে আমি বলবো আপনার যে ওয়ার্ডে যখন নাকি ইয়ে করেছেন বা একটা টপিক নিয়ে জন্য নাকি আপনার পড়েছেন, আমি আবার সেই ঘুরে ফিরে একই কথাই বলবো, যখন বেজি লাইফ থেকে টপিক পড়েছেন আপনি জিসিপির সেই টপিকে যদি খালি হচ্ছে গিয়ে যে হেডলাইন গুলো দেখে রাখেন কেমনে করে হচ্ছে গিয়ে যে অ্যান্সার লেখা আছে টু কোয়েশ্চেন। লং কেস তো আমাদের মেইনলি হচ্ছে গিয়ে যে বেশি লাগে না, অ্যাকচুয়ালি মিড টার্মে তো একটাও লাগে না, কিন্তু লং কেসের নলেজটা আমাদের লাগে। তো আপনার অ্যাকচুয়ালি লং কেস ভিত্তিক হচ্ছে পার্ট 2 ফাইনালে, কিন্তু যেই নলেজটা আপনার দরকার যে একটা ইয়ের সাইন সিমটম কি হতে পারে, একটা ইয়ের ম্যানেজমেন্ট প্রোটোকল কি হতে পারে, কখন আমরা সাপোজ ফর এক্সাম্পল আমরা কখন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করব, ইন্ডিকেশন অফ কোলেসিস্টেক্টমি, ঘুরে ফিরে যদি নাকি আপনারা দেখেন পলিপ কত মিলিমিটারের সাইজের বেশি হলে আমরা কোলেসিস্টেক্টমি করব, গলব্লাডার পলিপ, এইগুলোও কিন্তু বেজি ল্যাবে লেখা আছে। জিসিপির লং কেসের
অ্যাডভান্টেজ হলো জাস্ট আপনার গুছানো প্রত্যেকটা লং কেস ভিত্তিক। হয়তো আপনার মনে হলো যে কার্সিনোমা রেকটাম সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, লং কেসটা আপনি দেখে নেন 15 মিনিট 20 মিনিট, কার্সিনোমা রেকটাম পেজে যান, টপিকে যান, ওখানে দেখেন আমরা কি করব, এপিআর কখন করব, এআর কখন করব। এইগুলো আপনাকে আলটিমেটলি এসএকিউতে লিখতে সাহায্য করবে, কিন্তু অনলি সে সাহায্য করবে যদি আপনার বেদি লাভের প্রিন্সিপাল নলেজ থাকে। সো আপনি যদি, আমি যদি বলবো যে কার্সিনোমা রেকটাম যদি আমরা হচ্ছে ক্লাস নেই, আপার জিআইটি লোয়ার জিআইটি যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো হওয়ার পর আপনি যদি নাকি মনে হয় যে হচ্ছে গিয়ে যে আমার একটু নলেজে ঘাটতি আছে, তখন আপনি যাবে লং কেস শর্ট কেস দেখে নেবেন। তাও লং কেস বইয়ে অনুগ্রহ করে 1 ঘন্টার বেশি, আধা ঘন্টা 1 ঘন্টার বেশি সময় ব্যয় করবেন না, সেই এক্সট্রা সময়টা আপনি দিবেন একটু মেইন বই পড়তে। যদিও ডিসিপ্লিন লং কেস আমি মেইন বই বলছি না এই কারণে, কারণ বেইলি লাভ তো আসলে হচ্ছে গিয়ে যে প্রতি বছর এডিশন হয়, ওটা ছিল অনেক সুন্দর একটা বই, ইন্টারন্যাশনালি ডিসিপ্লিন লং কেস খারাপ না আপনার নলেজ গেইনের জন্য। আর আবার আপনি বলছি সাথে রাখবেন বেইলি লাভ আর লং কেস থেকে একটু দেখে নিতে পারেন টপিক ভিত্তিক যখন ক্লাসটা হবে। এখন আপনি যদি লং কেস খুলে বসেন ঘন্টা পর ঘন্টা, তাহলে অ্যাকচুয়ালি কোনো অ্যাডেড বেনিফিট হবে না, এটাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া কোশ্চেনটা করার জন্য। আমি হচ্ছে আরেকটু অ্যাড করে দিচ্ছি মহসিন ভাইয়ের সাথে, যে আসলে ডিসিপালটা না, যে ঘটনা হচ্ছে ডিসিপাল এরকম টাইপের যে লং কেসের বইটা, হ্যাঁ লং কেসের বইটা, শর্ট কেসের বইটা আপনি পড়তে হবে, শর্ট কেস এক্সামিনেশন করতে হবে, শর্ট কেস অস্কিটে ডাইরেক্ট একদম শর্ট কেস আসবে, 3টা থেকে 4টা শর্ট কেস আসবে, এটা শিওর। ঠিক আছে, এটা ছাড়া আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। কিন্তু আপনার লং কেস, এটা যেটা ভাইয়া বললো যে লং কেসের যে কোশ্চেনগুলো আমার লাগবে পরীক্ষার জন্য, আপনার এসএকিউ হিসেবে আসতে পারে অথবা অস্কিতে কোশ্চেন আকারে আসতে পারে। ঠিক আছে, অস্পি যে স্টেশনগুলোতে। আরেকটা জিনিস আমি অ্যাড করব যে আপনার কিন্তু শর্ট হিস্ট্রি টেকিং দিতে পারে, শর্ট হিস্ট্রি টেকিং আপনাকে দিতে পারে। আমি কিন্তু আপনাকে আমার কথার সময় আমি বলছিলাম যে আমাদের লং কেস, অনেকে বলে যে হচ্ছে যে ফেজে লং কেস আছে, আমাদের মিড টার্মে লং কেস নাই, কিন্তু লং কেস কিন্তু আছে। যেমন লং কেসের হিস্ট্রি নিতে হবে। যেমন আমি যখন পরীক্ষা দিছি অস্কি পরীক্ষার একটা স্টেশন ছিল এরকম যে সাপোজ ইউ আর ইন ওপিডি, এ ফিমেল 50 years old came to you with a history of lump in the right breast. Now, how will you take history from her? মানে আপনার কি কি কোশ্চেন করবেন আপনি ওপিডিতে। ঠিক আছে, এমন না যে আপনি হচ্ছে লং কেস প্রেজেন্ট করবেন স্যারকে। আমাকে স্যার ওখানে বসেছিল, আমি কি কি কোশ্চেন করতেছি, আমরা যে হিস্ট্রি নেওয়ার জন্য, আমরা লং কেস লেখার জন্য যে কি কি কোশ্চেন করি, এই কোশ্চেনটা স্যার জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আপনার লং কেস হিস্ট্রিতে কি কি ইম্পর্টেন্ট, আপনার কিন্তু এইটা লং কেস বই ছাড়া আপনি পাবেন না। ইভেন কি আপনার লং কেসের মতো যেমন রাইট আইলিয়াক ফোসা মাস, এটাও কিন্তু হচ্ছে যে আমার মনে হয় ফারজানা আপু দের পরীক্ষার সময় আসছিল, একটা পেশেন্ট দিছিল, তাকে পেশেন্ট ডামি পেশেন্ট ছিল নাকি একদম পেশেন্ট ছিল, আমি পেশেন্টই ছিল, যে রাইট আইলিয়াক ফোসা মাস ছিল। এখন স্যাররা বলছে যে পালপেট দ্য অ্যাবডোমেন, বা হচ্ছে পেশেন্টের অ্যাবডোমেন। হ্যাঁ, 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 পেশেন্টের হচ্ছে মানে রাইট হাইলাক্সোসাতে বাস আছে, হচ্ছে অ্যাবডোমেন পালপেশন করো, দেন কিভাবে প্রসিড করবা, আর কি কি কনফার্ম করতে চাও, দেন হচ্ছে যে মানে আর মেটাস্টাসিস, যে তোমার হচ্ছে যে মেটাস্টাসিস চিন্তা করার জন্য তুমি আর কি কি সিস্টেম এক্সামিন করতে চাও। এটা কিন্তু শর্ট কেসে আপনি পাবেন না, এটা কিন্তু একমাত্র লং কেসেই আছে। সো আপনাকে কিন্তু লং কেস পড়তে হবে। লং কেসের যে কোনো যেটা বই, আপনি যেটা আপনার মেন্টর, আপনার যদি আপনার যে গাইড, আপনার গাইড যে স্যার লং কেসের ফলো করতে বলে, অথবা আপনার যে সিনিয়ররা যারা হচ্ছে ফাইনাল পরীক্ষায় পাশ করে গেছে, যে লং কেসের বইটা ফলো করতে বলে, সেটা ফলো করবেন। আমরা জাস্ট খালি জিসিপাল বলতেছি এটা না, একটা জিসিপাল এখন অনেক ভালো বই, এখন অনেক যারা পরীক্ষা দিচ্ছে তারা বলতেছে বিধায় আমরা বলছি। কিন্তু আপনার যেটা মানে একদম মানে যেটা ভালো হয়, আপনার হচ্ছে যে আপনার যেটা পড়তেছেন, আগেও পড়ছেন, এরকম যদি বই এফসিপিএস ফাইনাল পার্টের জন্য লং কেসের যে বইগুলো হয়, সে যে কোনো বই আপনি লং কেসেরটা পড়তে পারেন। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।
আহ, ধন্যবাদ ডক্টর মহসিন তনয়নু ভাইকে এবং ডক্টর আনিসুর রহমান ভাইকে। আমাদের যে প্রশ্নটা ছিল সেটা খুব সুন্দর করে আমাদের অ্যান্সারটা বুঝিয়ে বলার জন্য। আহ, এ পর্যায়ে আমরা হচ্ছে আহ, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আহ, এই সেশনে যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারে। আমরা কিন্তু মানে জেনেসিসে কোশ্চেন করাটাকে মানে খুব প্রায়োরিটি দেই আর কি। হ্যাঁ, কারণ আপনি যখন যে কোনো ক্লাসে বলেন বা হচ্ছে যে কোনো সেশনে বলেন, আপনি যখন কোশ্চেন করবেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনাদের সেই সেশনটার আপনার আহ, আহ, মানে কোশ্চেন করার ফলে হবে কি আপনার শোনার আগ্রহ, পড়াশোনার আগ্রহটা বাড়বে। ঠিক আছে, তাই হচ্ছে যে কোনো ক্লাসে বা যে কোনো সেশনে আপনারা হচ্ছে যদি কোশ্চেন করেন, তাহলে আপনারা সেই সেশনতে আপনারা এঙ্গেজড হইতে পারবেন। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে আহ, এই সেশনটা সবার জন্যই ওপেন, যে যে কোনো কোশ্চেন আমাদেরকে করতে পারে। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। জি জি জি। এটা হচ্ছে ভাই, ওই যে আমরা জানতে পারলাম যে বিসিবিসি লাইব্রেরিতে গেলে আপনার এসএকিউ এর কোশ্চেন গুলো আমরা কালেকশন করতে পারবো, বাট এসবি এর কোশ্চেন গুলো বিসিবিএস দেয় না, বাট সেগুলো আমরা কিভাবে সলভ করব বা কিভাবে কি করব? আচ্ছা, এখানে আমি একটু সংক্ষেপে বলি যে এইখানে এসএকিউর কোশ্চেন গুলো আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের জেনেসিস থেকেও সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে বিসিপিএস থেকেও সংগ্রহ করতে পারবেন। কিন্তু এসএকিউর যে কোশ্চেন গুলা, হ্যাঁ মানে এসবি এর যে কোশ্চেন গুলা, হ্যাঁ, এই সম্পর্কে আহ, আমরা একটু জানবো যে এসবি এর ব্যাপারে, হ্যাঁ এসবিএ এর ব্যাপারে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি এবং এসবিএ টা আমাদের ল্যাকিংস কোথায় আছে, এবং এসবিএ এর কোশ্চেনটা যেহেতু বিসিপিএস দেয় না, আমরা কিভাবে প্রিপারেশন নিব, এটা একটু আমরা ডক্টর ফারজানা ইয়াসমিন আপুর কাছ থেকে আমরা জানবো। জি ভাইয়া, আমাদের একটু বলি যে এসবিএ কিন্তু এমন না যে আমাদের এসএকিউ তে যেটা হেল্প হয়, প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখেন আপনি নিজেও একটা আইডিয়া করতে পারবেন যে এই সিস্টেম থেকে এই টপিক থেকে এই কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি আসে, এই টপিক গুলো ইউজুয়ালি টাচ করে, কোয়েশ্চেনের প্যাটার্ন ডিফারেন্ট। এবং গত সেশনে যেটা হয়েছে যে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকে গ্রুপ এ, যেটা 5টা কোয়েশ্চেনের 3টা সাবটাইপ, শুধু 15টা কোয়েশ্চেনই আসে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি থেকে, এবং এটা কিন্তু কন্টিনিউ হবে, এটা একটু মেনশন করলাম এক ফাঁকে। আর যেটা এসবি এর কথা বলছি, এসবি তে কিন্তু কোনো এমন নাই যে রিপিট আমরা যে শুনি, ধরেন আমি আমার সময় সেশনের কোয়েশ্চেন গুলো আমি বলতে পারি, ভাইয়া মহসিন ভাইয়া, আমিনী ভাইয়া, তারপর হলো আমাদের আনিস ভাইয়া যে আছেন, তো আমাদের ভাইয়া সবার জিনিসগুলো আমরা জানি, কিন্তু যখন আমরা ডিসকাস করেছি আমাদের মেন্টরদের মধ্যে তো কথা হয়, তখন কিন্তু দেখেছি যে কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে না, যে ওই সেম কোয়েশ্চেন কিন্তু আসে না ইউজুয়ালি, কিন্তু ওই ইম্পর্টেন্ট জিনিসটা যে কত মানে ওই টপিকটা আমরা তো জানি যে হ্যাঁ এই টপিক থেকে কিন্তু সিঙ্গেল বেস্ট আসছে, কয়েকবার আসছে। যেমন একটু আমি যদি বলি যে আমাদের ইনভেস্টিগেশন আর ডায়াগনোসিস যে চ্যাপ্টারটা, যেটা এখন 28-এ মার্চ করে দিয়েছে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারির সাথে, ওই টপিক থেকে আমরা বলতে পারি যে যখন ক্লাস নেওয়া হবে যে এখান থেকে 4টা থেকে 5টা সিঙ্গেল বেস্ট আনসার অথবা 3টা থেকে 4টা সিঙ্গেল বেস্ট আনসার পাবেনি। তো এভাবে করে বলা হবে, কিন্তু এটা আলাদা করে কিন্তু কোনো সিট একসাথে বসে কম্পাইল করা সম্ভব না, এবং দেওয়াও আমরা অনুচিত মনে করছি, কারণ এটা আসলে আমাদের নিজেদের অপশনস তো সব মনেও থাকছে না, আমাদের কিন্তু অপশন মনে থাকবে না। কিন্তু যেটা প্লাস পয়েন্ট সেটা হলো যে আমরা যখন যে ক্লাস নিব, সেই তখন যে ব্রেইন স্টর্মিং 15টা এসবিএ থাকবে, ধরে নিবেন যে ওখান থেকে যেগুলো প্রিভিয়াস ইয়াতে সলভ পরীক্ষাগুলোতে এসেছে সেশনের, সেই পরীক্ষার কোয়েশ্চেন গুলো নিয়েও আমরা কিন্তু ওর মধ্যে ডিসকাস করে দিব, এবং যখন টপিকটা পড়াবো তখনও বলবো যে এটা কিন্তু এই সেশনে এসেছে বা এটা কিন্তু প্রিভিয়াস মিড টার্মে কোয়েশ্চেন এসেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এই জিনিসটা এইভাবে আসে। এটাই হলো মেইন গাইডলাইন, আলাদা করে এসবি এর জন্য কোনো কোয়েশ্চেন পড়ে। তবে হ্যাঁ, হ্যাঁ এটা হলো ওপেন ওপেন সিক্রেট যে বেরি লাভ থেকে আসবে, এবং এই জন্যই যত যে বলছেন যে জিসি পল, আমি 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 যেটা পার্সোনালি বলবো, আমি কিন্তু লং কেসের জন্য মিড টার্মে আমি জিসি পল পড়ি নাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি বেরি লাভটা পুরাটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রিপেয়ার ছিলাম, এবং সাথে হ্যাঁ কিছু কিছু টপিক তো আগে থেকে পড়া, নর্মান রাউস হ্যামিল্টন বেলি থেকে আমরা পড়েছি, সেটা এখন এখন কোনো দরকার নাই যে নিজের জুলুম নেওয়া, যে যেভাবে কমফোর্টেবল হন, আনিস ভাই যেটা বলেছেন সেভাবে আমরা যেন প্রিপারেশন নেই। তবে বেরিয়ান লাভ যেন আমাদের কোনোভাবেই সাইড হয়ে না যায়, আমাদের অন্য কোনো বই পড়তে হবে না। আমি শুধু আমি পার্সোনালি বলবো, কারণ আমি যেহেতু আমারটাই বলতে পারবো, যে আমি বেরিয়ান লাভ করেছি। আর শর্ট কেস আমাকে জেনেসিসে যেটা আমি দেখেছিলাম
ভাইয়ারা আমাদের দেখিয়েছিল, ওটা সাথে আমাদের ট্রেনিং এর নলেজ, এবং তখন ওই সময়টা যেটা আমাদের পরীক্ষার পর সময় থাকতো, এখন আপনাদের কিন্তু থাকে না। আমাদের পরীক্ষা রিটেনের পরে আমরা মোটামুটি 20 ডেজ এর মতো পেতাম। ওই সময়টা আমি কাজে লাগিয়েছিলাম যে শর্ট কেসটা পড়েছিলাম, জিসি বলে শর্ট কেস, ওইটা আমাকে হেল্প করেছিল। আর জিসি পড়ে যে হিস্ট্রি নেওয়া, এটা কিন্তু আমার বেলি লাভ পড়লে আমি একটা ডিজিজের ব্যাপারে কিন্তু হিস্ট্রি নিতে পারবো, এটা মোটামুটি সবাই পারবেন। তো আলাদা করে শুধু শুধু এখন প্রেশার নিবেন না, কিন্তু আমরা যেন এই এক সপ্তাহের মধ্যে যে টপিকটা পড়ানো হবে ওটা যেন বেলি লাভ থেকে একবার পড়ে পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে আসতে পারি, সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে আসতে পারি এসিকিউ। দেখবেন ইনশাল্লাহ এসবি হবে বেলি লাভ পড়লে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা ইয়াসমিন আপুকে আমাদের এসবিএ সংক্রান্ত কোশ্চেনটার খুব সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা হচ্ছে আরো কিছু কোশ্চেন আমরা আশা করছি যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন। আপনারা সেশনটা কতটুকু শুনলেন বা সেশনটাতে আর কি চাচ্ছেন, বা আপনারা জেনেসিসের সাথে যুক্ত হওয়ার পরে আপনাদের হচ্ছে কি বিষয় সম্পর্কে আপনারা আরো জানতে চাচ্ছেন ভবিষ্যতে, হ্যাঁ, সেই সম্পর্কেও আমাদেরকে বলতে পারেন। ডক্টর আসাদুজ্জামান ভাই, ডক্টর আইসা সিদ্দিকা আপু, দোলন আক্তার আপু, ডক্টর শফিকুল ইসলাম ভাই, ডক্টর নাজিয়া নাসরিন আপু, ডক্টর নাফি ভাই, ডক্টর ইমরান ভাই, ডক্টর তাজুল ইসলাম খান ভাই, এসআই ডক্টর সুলতানা, শাওমি 2305 3RN 021। ভাইয়া বা আপু, আপনারা যে কেউ যে কোনো কোশ্চিন আমাদেরকে ফ্রি হয়ে করতে পারেন। আমরা হচ্ছে জেনেসিসের যে কোনো ক্লাসে বা যে কোনো সেশনে আমরা যেটা চাই, অ্যাটলিস্ট আমি আমার ক্লাসগুলোতে সবাইকে যেটা বলি যে অ্যাটলিস্ট সবাই একটা করে কোশ্চিন করবেন। ঠিক আছে? আপনি যদি কোনো একটা ক্লাসে যদি একটা কোশ্চিন করেন, তাহলে ওই ক্লাসটাতে আপনি হচ্ছে পুরোপুরি কনসেন্ট্রেশনটা আপনি দিতে পারবেন। ঠিক আছে? মানে একটা জিনিস আপনি এঙ্গেজড হয়ে গেলে, একটা ক্লাসে এঙ্গেজড হয়ে যাওয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে আপনাকে কোশ্চেন করা। ঠিক আছে? তো আপনি যেহেতু এখানে যে মানে ভাইয়া বা আপু যারাই আছেন, তারা অবশ্যই অবশ্যই মানে মিড টার্ম নিয়ে চিন্তা করছেন এবং অবশ্যই আপনারা এগিয়ে আছেন। তো সেই জিনিস থেকে আপনাদের যদি আর কিছু জানার থাকে বা বলার থাকে আমাদেরকে বলতে পারেন। জেনেসিসে আপনারা অবশ্যই, আপনারা যেহেতু জেনেসিসের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন, হ্যাঁ, বা হয়েছেন, হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের মিড টার্মের ক্ষেত্রে, হ্যাঁ, আপনারা, হ্যাঁ, ডক্টর আয়েশা সিদ্দিকা আপু, আপু কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু। স্পষ্ট কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, স্পষ্ট শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা কোয়েরি ছিল আর কি, যে এক্সাম সিস্টেম সম্পর্কে। সেটা হচ্ছে পেপার 1 পেপার 2, হ্যাঁ, দুটোতে তো 100 মার্কস। তো দুটা মিলিয়ে পাস, নাকি দুটোতে আলাদা করে আমাকে 60% মার্ক হচ্ছে তুলতে হবে? আচ্ছা, এই বিষয়ে হচ্ছে আমরা শুনবো ডক্টর আনিসুর রহমান ভাইয়ের কাছে। আপু আসলে বলতে চাচ্ছিলাম যে আমি হাসতেছিলাম, কারণ হচ্ছে যে এটা আসলে খুবই প্রাচীন একটা কোশ্চেন, এবং আমিও যখন হচ্ছে যে যখন মিড টার্ম পরীক্ষা দিছি আমাদেরও সবারই একই কোশ্চিন থাকে। সো লজ্জা পাওয়ার কিছু নাই বা ইয়া করার কিছু নাই। আসলে এটাই মানে এটা একটা সুবিধা যে আমাদের মিড টার্মে একটা পাশ করার সংখ্যা মানে বেশি, প্লাস হচ্ছে যে আমরা সুবিধা পাওয়ার একটাই কারণ যে আমাদের কিন্তু পেপার 1 মানে রিটেন পরীক্ষা আলাদা জিনিস। রিটেন পরীক্ষায় পাশ করার পরে আপনাকে এসবি মানে এসএকিউ সরি অস্কি পরীক্ষায় যাইতে হবে। রিটেন পরীক্ষায় পাশ না করলে অস্কি পরীক্ষা আপনি দিতে পারবেন না। এটা একটা কথা। এখন রিটেন পরীক্ষায় এটা একটা ধাপ। এখন রিটেন পরীক্ষায় হচ্ছে দুইটা পেপার, পেপার 1 পেপার 2, 100 100।
এখানে আপনাকে আলাদা করে 60 পাইতে হবে না, দুইটা মিলে 200 মার্কের মধ্যে, পেপার 1 এবং পেপার 2 দুইটার মধ্যে 200-র মধ্যে আপনি 120 মার্ক তুললেই আপনি হচ্ছে পাশ করবেন। ইভেন ইভেন কি হচ্ছে যে আপনার এখন পর্যন্ত এরকম স্ট্রিক্ট করে নাই, যেটা হচ্ছে যে এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষায় আমরা যেটা শুনি যে হচ্ছে যে আমাদের কিন্তু রিটেন পরীক্ষায় একটা জিনিস, যে আমরা রিটেন পরীক্ষায় ফারজানা আপু যেটা বলছে যে এসএ কিউ কোশ্চেনে আপনার 4টা ভাগ থাকবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। এই প্রত্যেকটা পার্টে যে কোশ্চেনগুলো থাকবে এই এক একটা খাতায় লিখতে হবে, মানে আমি 4টা খাতায় আমাকে রিটেন পরীক্ষা দিতে হবে, যেটা এফসিপিএস ফাইনাল পরীক্ষাও একই রকমভাবে দিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষায় 4টা খাতায় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আপনাকে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে মিড টার্মে এটা একটা ছাড় দেওয়া হয়েছে যে আপনাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে না, সবগুলো মিলে 200 মার্কের মধ্যে যদি আপনি 120 তুলতে পারেন তাহলে আপনি পাস। এবং আমাদের অস্কি পরীক্ষায় 2টা ভাগ থাকে, যেটা হচ্ছে আমাদের প্রথম পার্ট হচ্ছে আমাদের অসপি, যেটা হচ্ছে যে আপনার পিক্টোরিয়াল, তারপরে হচ্ছে যে বেসিক সার্জিক্যাল স্কিল, এইগুলো একটা পোর্শন থাকে। এইগুলো হচ্ছে যে 10টা স্টেশন, এটাতে 50 মার্ক। দেন আপনার আরেকটা ভাগ থাকে, সেটা হচ্ছে ক্লিনিক্যালে স্টেশন থাকে, সেটাতে হচ্ছে যে আপনার 50 মার্ক। তো এটা মিলে আলাদা আলাদা করে পাস করতে হবে না। অস্কি পরীক্ষায় আপনার পুরো 100টার মধ্যে যদি আপনি 60 মার্ক তুলতে পারেন সব মিলিয়ে, তাহলে আপনি অস্কি পরীক্ষায় পাস, ঠিক আছে? তাহলে প্রথমে আপনি রিটেনে 200-র মধ্যে 120 মার্ক তুলবেন, তাহলে আপনি রিটেনে হচ্ছে আপনি পাস করবেন, রেজাল্টে পাস আসবে। দেন আপনি অস্কির জন্য অ্যালাউ হবেন। দেন আপনি অস্কি পরীক্ষায় অ্যাপিয়ার করে 100 মার্কের মধ্যে, টোটাল 100 মার্কের মধ্যে যদি 60 মার্ক তুলতে পারেন, 60% মার্ক তুলতে পারেন, তাহলে আপনি অস্কি পাস করে যাবেন। এবং অস্কি পাস করা মানে আপনার মিড টার্ম ফাইনাল পাস করা। আশা করি এইগুলো ধাপ, মানে আপনি যদি সঠিকভাবে হচ্ছে যে আপনি সিনসিয়ার থাকেন, পড়াশোনা আমাদের সাথে লেগে থাকেন, যে জেনেসিসের সাথে লেগে থাকেন, আশা করি এই ধাপগুলো আমি যেভাবে বললাম আপনারা প্রতিটা ধাপে ধাপে স্টেপ ওয়াইজ আপনার লাস্টে একদম ইনশাল্লাহ একদম ফাইনাল যে রেজাল্ট আছে আমাদের, যে আগামী জুলাইতে এরকম ফাইনাল রেজাল্ট আসবে, যে মিড টার্ম ফাইনাল হচ্ছে পাস। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আহ, ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান ভাইকে। তো আমরা মোটামুটি একটা ওভারঅল একটা জেনেসিসের জুলাই 2025 লং ব্যাচে আমরা হচ্ছে টোটাল একটা প্রিপারেশন সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। তো আশা করছি আমরা হচ্ছে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপশন গুলো পরবর্তীতে আমাদের যে লেকচার ওয়াইজ যে ক্লাসগুলো হবে এবং আমাদের যে পরীক্ষাগুলো হবে, উইকলি এক্সাম বা হচ্ছে মক টেস্ট এবং রিভিউ এক্সাম এবং ফাইনাল মক টেস্ট, হ্যাঁ, আস্তে আস্তে আপনার জেনেসিসের সাথে লেকচার, উইকলি এক্সাম এগুলোর সাথে আপনারা আপনাদের প্রিপারেশনটা শুরু করলে আপনারা ইনশাল্লাহ টোটাল যে মূল যে আপনাদের প্রিপারেশনটা আছে এটা ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত হচ্ছে শুরু করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনাদের কোশ্চিনটাও খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে যে আমরা হচ্ছে কি কি সমস্যা আছে এবং আমি এটা কিভাবে সমাধান করব। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত ধৈর্য সহকারে এই শুরু থেকে আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে যদি আর কেউ কিছু যুক্ত করতে চান বা লাস্ট হচ্ছে দুই একটা আর কেউ কিছু জানতে চাচ্ছেন, হ্যাঁ, এরকম যদি কিছু থাকে তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারেন, না হলে আমরা আমাদের মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। আর কেউ কিছু যদি যুক্ত করতে চান সংক্ষেপে খুব ছোট্ট করে তাহলে একটু আমাদেরকে বলতে পারেন। আচ্ছা, মনে হয় আপাতত কেউ কোনো কোশ্চেন নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য।
অসংখ্য ধন্যবাদ আমাদের গেস্ট ডক্টর ফারজানা ইয়াসমিন আপু, ডক্টর মহসিন তনয় নূ ভাই এবং ডক্টর আনিসুর রহমান ভাইকে। এবং অসংখ্য ধন্যবাদ হচ্ছে ফিলিং শেয়ারিং করেছেন আমাদের জেনেসিসের মেন্টর আমাদের প্রিয় ডক্টর ইফতেখার রসুল ভাই, এবং আমাদের সাথে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আপনাদের যে স্বপ্ন মিড টার্ম যে সেটা হচ্ছে আপনারা ইনশাল্লাহ জেনেসিসের সাথে আপনাদের এই টোটাল জার্নিটার ক্ষেত্রে আমরা সহযোগী হতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম জুলাই 2025 আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।